বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ এর দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়টির বেসিক বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা টাইপ ভিত্তিক সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আমরা প্রায় 9 টাইপের সৃজনশীল প্রশ্ন উল্লেখ করেছি। এই 9 টাইপের সৃজনশীল করলে তোমরা অন্তত 150 থেকে 200টা প্রশ্নের আনসার করতে পারবা। এই অধ্যায়ে তো অনেক প্রশ্ন রয়েছে, কোশ্চেন ব্যাংক খুলে দেখো অনেক প্রশ্ন এখানে রয়েছে। এখন তোমরা এতগুলো প্রশ্ন যদি করতে যাও তাহলে তো সময় পাবে না। তো টাইপ ভিত্তিক ভাবে করলে খুব কম সময়ে তোমাদের সব প্রশ্নের আনসার করা হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে তো প্রতি বছরই প্রশ্ন আসে, এজন্য এই অধ্যায়টা আমাদের ভালো করে আয়ত্ত করতে হবে। এখন দেখো, টাইপ 1 এর ভিতরে আছে স্প্রিং এর বল ধ্রুবক ও পর্যায়কাল সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন। স্প্রিং এর বল ধ্রুবক বা হচ্ছে স্প্রিং ধ্রুবক যেটাকে বলি, ওই সম্পর্কিত যে প্রশ্ন আসে সেটা আমরা একটু দেখি একটা উদাহরণের মাধ্যমে। 1 নাম্বার, একটি স্প্রিং এর এক প্রান্ত একটি কাঠামোর সাথে বেঁধে অপার মুক্ত প্রান্তে 0.5 কেজি ভরের একটি বস্তু ঝুলিয়ে দিলে বস্তুটি স্প্রিংটি 1.0 সেন্টিমিটার প্রসারিত হয়। এটা হচ্ছে তথ্য দেওয়া আছে, মোট 2টা মান এখানে দেওয়া রয়েছে। দেখো, এটা হচ্ছে বস্তুর ভর এবং এটা হচ্ছে কতটুকু প্রসারিত হলো সেটা দেওয়া আছে, একটা কেজিতে দেওয়া আছে। আর যে দৈর্ঘ্য বা প্রসারিত হয় যতটুকু বা সংকুচিত হয় এটার মান দেওয়া আছে 1.0 সেন্টিমিটার। প্রথম প্রশ্ন করা হয়েছে স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত। তো প্রথমে আমরা প্রথম প্রশ্নের উত্তরটা দিব। স্প্রিং ধ্রুবক, দেখো স্প্রিং ধ্রুবক সূত্র হচ্ছে K সমান F/x, এটা হচ্ছে সূত্র। এখন এই উপরে হচ্ছে বল আর নিচে হচ্ছে প্রসারণ। তো এটা তো দেখো x এর মান কিন্তু সরাসরি দেওয়া আছে, যে 1 সেন্টিমিটার আর কি। 1 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে হবে, 1/100। দেখো এই যে এই মানটা 0.01 সেন্টিমিটার মিটার আর কি, এই যে। আর এই জির মান 9.8, এটা মুখস্থ। এবং বস্তুর ভর দেওয়া আছে 0.5 কেজি। এখন আমাদের দেখো K সমান F/x, উপরে হচ্ছে বল, এই বলের মান বের করে নিতে হবে। তো বল সমান আছে এই যে mg, F সমান mg। এখন এই যে m এর মান কত, 0.5, আর g এর মান 9.8, এটা গুণ করে দিলাম, গুণ করে দিলে 4.9 নিউটন হলো। এখন আমরা যে সূত্রটা জানি K সমান F/x, এখন F এর মান হচ্ছে যে 4.9 আর x এর মান হচ্ছে 0.01। এই যে, তো এখন হিসাব করবো এই মানটা হিসাব করলে কত হয় দেখো, উপরে আছে 4.9 ভাগ 0.01, 0.01 মানে 0, এই যে 490 নিউটন পার মিটার, 490 নিউটন পার মিটার শেষ অঙ্ক। এভাবে আমরা এ ধরনের প্রশ্ন আসলে এভাবে করব। স্প্রিংটিকে 1.5 সেন্টিমিটার প্রসারিত করলে বস্তুটির উপর স্প্রিং কি পরিমাণ বল প্রয়োগ করবে। এখন দেখো, এখন প্রসারণের মানটা আলাদা, 1.5 সেন্টিমিটার আছে, এটাকে মিটারে কনভার্ট করার জন্য 100 দ্বারা ভাগ করে দিলাম। স্প্রিং ধ্রুবকের মান 490 নিউটন পার মিটার, এই মানটা তো আমরা কেবল যেটা পেলাম ওইটাই, এই মানটাই এখানে লিখে দিলাম। প্রথম প্রশ্ন থেকে যেটা পেয়েছি ওইটাই এখানে লিখে দিয়েছি। এখন F সমান কত, Kx, এটা সূত্র, মানে আমাদের এখন তো বলের মান বের করতে হবে। K এর মান বসিয়ে দিলাম আর x এর মান বসিয়ে দিলাম, গুণ করলাম কত, 7.35 নিউটন। তো এটাই চেয়েছে ওখানে, ঠিক আছে। এরপরে প্রশ্নটা চলে যাচ্ছে 2 নম্বর, 200 গ্রাম ভরের একটি স্প্রিং সরল সন্দিত গতিতে গতিশীল। মধ্য অবস্থান হতে, মানে একদম সাম্যাবস্থান হতে স্প্রিংটির যখন 0.15 মিটার সরণ হয় তখন এর উপর ক্রিয়ারত বলের মান 0.3 নিউটন। এর পর্যায়কাল বের করতে হবে, ঠিক আছে। তো দেখো, এখানে পর্যায়কাল বের করার জন্য আমাদের একটা সূত্র আছে, এই যে সূত্রটা T সমান, দেখো T সমান 2π√m/k। এখন দেখো K এর মান দেওয়া নাই কিন্তু m এর মান দেওয়া আছে, তো K এর মান আগে আমাদের এই সূত্র থেকে বের করে নিতে হবে। দেখো, তো এখানে K সমান কত, F/x, এখন F এর মান কত, এই যে দেওয়া আছে, F এর মান হচ্ছে 0.3, এটা বসিয়ে দিলাম, আর x এর মান 0.15, হিসাব করব কত, 2 নিউটন পার মিটার আসলো। তাহলে এখন এখানে মান বসিয়ে দেবো m এর মান, এই যে রুটের ভিতরে m এর মান বসিয়ে দেবো,
আর কে এর মান 2 বসিয়ে দিলাম। দেখো এখন একটু হিসাব করি মানটা কত আসে। দেখো প্রথমে আমরা যেটা করব 2 ইনটু পায়ের মান বসানোর জন্য শিফট চেপে এই যে এটা চাপবো, শিফট চেপে এটা, অথবা 3.1416 দিলেও হচ্ছে, গুণ কত আছে রুট আছে, দেখো রুট দিয়ে উপরে নিচে দিলাম, বলেছে 0.2 আর নিচে রয়েছে 2, এই যে হিসাব করব কত আসে। দেখো 1.99, এই যে এটা 1.986, তো এটাকে 1.99 লিখতে পারি, ঠিক আছে না? তাহলে তুমি এটাকে 2ও লিখতে পারো, 2, এইটা এত সেকেন্ড, এটা আনসার। তারপরটা দেখো একই রকম প্রশ্ন, এখানে সরল সন্দিগ্ধ গতিতে স্পন্দনরত 200 গ্রাম ভরের একটি স্প্রিং এর পর্যায়কাল 2 সেকেন্ড হলে স্প্রিংটির স্প্রিং ধ্রুবক বল কত হবে। এখন এই স্প্রিং ধ্রুবক বের করবা, এই যে এখানে পর্যায়কাল দেওয়া আছে আর ভর দেওয়া আছে, তো ভরটাকে কেজিতে নিবা আর পর্যায়কালকে সেকেন্ড তো দেওয়াই আছে। এখন এই সূত্র টি সমান 2π√m/k, এখান থেকে আমরা কে সমান কি লিখতে পারি, m/t/2m এর স্কয়ার। এখন দেখো এখানে m এর মান বসিয়ে দিলাম, তারপর হচ্ছে এখানে ওই টির মান হচ্ছে 2 এখানে, ঠিক আছে? এই যে মানটা বসিয়ে দিলাম, বসিয়ে হিসাব করব, এই যে 1.972, এটাকে প্রায় 2 এ লিখতে পারো, নিউটন পার মিটার এটা। এখন টাইপ 1 শেষ, এখন টাইপ 2 দেখো, টাইপ 2 এর ভিতরে দোলক সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন, এই যে সরল দোলক সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন। এখন দেখো 1 নম্বর, একটি সরল দোলক পি এর সুতার দৈর্ঘ্য হচ্ছে 99 সেন্টিমিটার, দোলকটিকে 9.8 মিটার পার সেকেন্ড অভিকর্ষ ত্বরণ সম্পন্ন স্থানে দুলতে দেওয়া হলো, এর দোলনকাল বের করতে হবে। তো দেখো এটা দোলকের দোলনকাল, স্প্রিং এর দোলনকাল একটু আগে আমরা দেখলাম বা পর্যায়কাল দেখলাম, কিন্তু যদি সরল দোলক হয় তার দোলনকালের যে সূত্র সেটা হচ্ছে 2π√L/g। এখন দেখো এখানে এল এর মান কত, এই যে 99 সেন্টিমিটার, তো এটাকে মিটারে কনভার্ট করার জন্য 100 দ্বারা ভাগ করা হয়েছে, ভাগ করে 0.99 মিটার হলো, আর জির মান তো 9.8। এখন এটাকে হিসাব করলাম, এই যে প্রায় 2 সেকেন্ড আসলো। 2 নম্বর প্রশ্ন দেখো, 2.45 কেজি ভরের দোলক ঘড়ির দণ্ডের কার্যকারী দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার, তো ঘড়িটিকে অনেক উপরে উঠানো হলো, কত উপরে, 900 কিলোমিটার উঁচুতে মহাকাশে নিয়ে যাওয়া হলো, ভূপৃষ্ঠে দোলক ঘড়িটির স্প্রিং ধ্রুবক কত হবে। তো এই যে 900 কিলোমিটার, এটা কিন্তু আমাদের লাগতেছে না, আমাদের এখানে ভূপৃষ্ঠের কথা বলেছে, তাহলে ওটা তো লাগতেছে না, তাই না? এখন এখানে দোলকের কার্যকারী দৈর্ঘ্য কত, এল সমান 100 দেওয়া আছে, 100 কে 100 দিয়ে ভাগ করলে 1 মিটার আসে, আমাদের মিটারে কনভার্ট করতে হবে। দেখো 100 দিয়ে কেন ভাগ করবো, কারণ এই যে সেন্টিমিটার আছে, কিন্তু সেন্টিমিটার থেকে আমাদের মিটারে কনভার্ট করতে হবে, এর জন্য এই যে সেন্টিমিটার যেটা যে মানটা, এটাকে 100 দ্বারা ভাগ করবো, ভাগ করলে তো একই হয় এরকম। এখন ভূপৃষ্ঠে দোলকের পর্যায়কাল কত হবে বা দোলনকাল কত হবে, টি সমান 2π√L/g, এল এর মান বসিয়ে দিলাম, জি এর মান বসিয়ে দিলাম, হিসাব করব, মানটা প্রায় 2 সেকেন্ড আসলো, এটা হচ্ছে আনসার। এখন আমাদের বের করতে হবে কে এর মান কত, কে, ঠিক আছে? স্প্রিং এ কে এর মান নির্ণয় করতে হবে, তো কে সমান কত হবে, m/2। এই যে একটু আগে আমরা একটা অঙ্ক করলাম, ওই অঙ্কে তো আমরা দেখলাম যে কে সমান m/, ভাগ হচ্ছে 2 বা হচ্ছে 2π এর স্কয়ার, তো এখানে m এর মান বসিয়ে দিলাম, t এর মান বসিয়ে দিলাম, আর 2π যেটা আছে এটা হিসাব করব, এই যে 24.04 নিউটন পার মিটার। আরেকটা প্রশ্ন দেখো এখানে, এই যে এখানে 0.1 দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলককে প্রতি সেকেন্ডে 2টি দোলন সম্পন্ন করে, অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে হবে। এখন দেখো এখানে দৈর্ঘ্য কত, 0.1, তারপরে প্রতি সেকেন্ডে দোলন দেয় কয়টা, 2টা, তাহলে কম্পন সংখ্যা অর্থাৎ কম্পাঙ্ক কত হবে, 2 হবে, ঠিক আছে? এখন টি সমান কত, টি সমান হচ্ছে এই যে সূত্র আছে 1/f, f এর মান তো 2, তাহলে এটা দোলনকাল আছে 0.5, এটা তো সূত্র, এই যে এটা কিন্তু সূত্র, ঠিক আছে? এখন দেখো সরল দোলকের পর্যায়কালের সূত্র এই যেটা, এখন এখান থেকে আমরা জি এর মান বের করব, ঠিক আছে? এটাকে একটু মডিফাই করলাম, জি সমান L/2 টি আর 2π এর স্কয়ার, মান বসিয়ে দেবো, এই যে এটা আছে 15.77 মিটার পার সেকেন্ড স্কয়ার। 3 নম্বর প্রশ্ন, কোন স্থানে দুটি সরল দোলকের অনুপাত হচ্ছে 3:5 হলে এদের কার্যকারী দৈর্ঘ্যের অনুপাত বের করো। তো এখন আমরা যে সূত্রটা জানি, T1/T2 সমান 9/25, এটাই সূত্রটা আমরা জানি, ঠিক আছে? এখন এখানে দেওয়া আছে, আর আমরা যে সূত্রটা জানি T সমান 2π√L/g, এখন এই যে সূত্রটা তো আমরা জানি, এই যে সূত্রটা সরাসরি এটা লিখে দিলে হচ্ছে, এখান থেকে আমরা
এল এর মান বের করবো, এল বাই L1 বাই L2। দেখো এটাকে আমরা ডান পাশে যেটা আছে এটাকে বাম পাশে নিয়ে আসলাম, আর বাম পাশেটাকে ডান পাশে নিয়ে আসলাম, আর T1 বাই T2 এর মান দেওয়া আছে এই যে 3/5। এখন এই পাশে L1 বাই L2 এর রুট আছে, এটাকে এই পাশে নিয়ে স্কোয়ার করে দিলাম। হিসাব করবো উপরে কত, 9/25 শেষ, 9:25 শেষ। এরপরে 3 নাম্বার, দেখো 3 নাম্বার, তরঙ্গ বেগ, কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন। এখান থেকে কেমন প্রশ্ন হতে পারে, ঠিক আছে? তো নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দিতে হবে। এটা আবার ঢাকা বোর্ড 2024 সালে এসেছে প্রশ্নটা। একটি ছেলে আংশিক পানিপূর্ণ কুয়ার মুখে হাততালি দেওয়ার পর এই যে এত সেকেন্ড এবং এত সেকেন্ড পর দুটি কি শুনতে পারো, শব্দ শুনতে পারো। তো শব্দটির কম্পাঙ্ক 1.2 কিলো হার্জ ছিল। তো পানিতে শব্দের বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। এখন দেখো এটা তো প্রতিধ্বনিত হয়েছে, তাই না? তো প্রথম প্রতিধ্বনি এসেছে 0.12 সেকেন্ড পরে, এটা বাতাসের ক্ষেত্রে এসেছে। আর দ্বিতীয় যে প্রতিধ্বনিটা এটা পানিতে বাধা পেয়ে পরে এসেছে, ঠিক আছে? দুইটা শব্দের মধ্যে পার্থক্য কত, দেখো দুইটা শব্দের বিয়োগ করে দেবো, 0.03 সেকেন্ড। এখন কুয়ার গভীরতা যদি ডি হয় তাহলে শব্দটি পানিতে গিয়ে আবার ফিরে আসতে মোট 2D পথ অতিক্রম করতে হবে। দেখো এই যে তো উচ্চ, মনে করো শব্দের উচ্চ, আর এখানে মনে করো বাধা, এখানে বাধা পেয়ে মনে করো এখান থেকে এটুকু আছে ডি দূরত্ব, তো ডি দূরত্ব আবার এখান থেকে এখানে ফিরে আসবে শব্দটা, তখন তুমি প্রতিধ্বনি শুনতে পারবা। তার মানে শব্দটাকে 2D সময় দূরত্ব অতিক্রম করতে হবে। এই যে ডি সমান 2D বা হচ্ছে টি, এখানে ডি হচ্ছে অজানা কিন্তু আমাদের কম্পাঙ্ক এফ দেওয়া আছে এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বের করতে হবে। এখন দেখো শব্দ বাতাসে নিচে গিয়ে প্রতিফলিত হয়ে আবার কি করে ফিরে আসার সময় নেয় 0.12 সেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে কি বাতাসের ক্ষেত্রে। এখন বাতাসের বেগ কত, বাতাসের তো বেগ এটা ধরে নিলাম 343। আচ্ছা তুমি যদি এখানে 300 মনে করো 30 ধরো তাহলে কিন্তু আলাদা হবে, ঠিক আছে? তুমি যেটা ধরবা তোমার প্রশ্নের উত্তরটা কিন্তু সেরকম হবে। তুমি মনে করো বাতাসের যে শব্দের বেগ সেটা ধরে নিলাম 343, তুমি 330 ধরতে পারো, মানে 0°C তাপমাত্রায়, ঠিক আছে? যেটা এখন বায়ুর তাপমাত্রা তো 0°C থাকে না, বেশি থাকে, তার জন্য আমরা এই মানটা ধরে নিয়েছি। দেখো এই মানটা তুমি যেটা ধরবা এটা তো উদ্দীপকে দেওয়া নাই, উদ্দীপকে যদি দেওয়া থাকে তাহলে সেটা নিবা, উদ্দীপকে তো দেওয়া নেই মানটা, তার জন্য ধরে নিতে হবে। তো এখানে ধরলাম ডি সমান কত, VT/2। এখন ভির মান এটা ধরে এই মানটা হলো। এখন এই টির মান আমরা 0.12 কেন দিলাম, কারণ 0.12 দেওয়া হয়েছে এই জন্য যে এই যে শব্দটা ফিরে আসতে 0.12 সেকেন্ড লাগে, তো এই মানটা দিলাম। আর নিচে আছে 2, ভাগ করে দেখলাম এই যে এই মানটা আসে। আবার পানিতে যখন শব্দ প্রতিফলিত হয়ে আসে তখন 2D/T, এন্ড ডির মান তো এই যে এই মানটা এই যেটাই, ঠিক আছে, বসিয়ে দিলাম। আর টির মান হচ্ছে 0.03। এই মানটা কোথায় পেলাম, এই যে জায়গা বিয়োগ করে, দুটো শব্দ বিয়োগ করে যে মানটা ওইটা, এই যে দেখো এত 1372 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি বলছে, পানিতে শব্দের বেগ পেয়ে গেলাম এইভাবে। এখন কম্পাঙ্ক বের করতে হবে। দেখো কম্পাঙ্ক দেওয়া আছে এই 1.2 কিলো হার্জ, এটাকে হার্জে কনভার্ট করার জন্য 1000 দ্বারা গুণ করতে হবে। এখন ল্যামডার মান বের করব, ল্যামডার সমান আছে V/F, এন্ড ভির মান কত 1372 আর এফ এর মান আছে 1200। এটা হিসাব করে দেখলাম মানটা কত আসলে, এই যে 1.15 কত মিটার, ঠিক আছে? এটা আছে তরঙ্গ দৈর্ঘ্য। এটা হচ্ছে টাইপ 1 ছিল। টাইপ 2 এর ভিতরে একই রকম, দেখো নিচের উদ্দীপকের আলোকে প্রশ্ন উত্তর দিতে হবে। সুরশলাকা থেকে সৃষ্ট শব্দের এক্স এবং ওয়াই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে এত মিটার, কম্পাঙ্ক দেওয়া আছে এত। কম্পাঙ্ক তো উৎস একই, তো তাই এর জন্য এক্স এবং ওয়াই কোন ধরনের মাধ্যম গাণিতিক ভাবে সেটা দেখাইতে হবে, মানে বেগ বের করে দেখাইতে হবে যেটা কোন ধরনের মাধ্যম হতে পারে, এক্স কেমন মাধ্যম আর ওয়াই কেমন মাধ্যম, ঠিক আছে? এরকম আর কি, কোন ধরনের মাধ্যম গাণিতিক ভাবে দেখাইতে হবে, ঠিক আছে? দেখো তো এখানে দেখো কম্পাঙ্ক এফ এর মান দেওয়া আছে আর তরঙ্গ দৈর্ঘ্য λ1 এবং λ2 দেওয়া আছে, ঠিক আছে? এক্স মাধ্যমে এবং ওয়াই মাধ্যমে। এখন এক্স মাধ্যমে শব্দের বেগ কত, তো শব্দের বেগ ভি সমান আছে এফ ল্যামডা, আমরা জানি, তো এফ এর মান বসিয়ে দিলাম, ল্যামডার মান বসিয়ে দিলাম, বেগটা হচ্ছে এত। এখন দেখো যেহেতু এই বেগটা আসলো, এটা এক্স মাধ্যম, তাহলে কি মাধ্যম হতে পারে, এটা হচ্ছে বায়ু মাধ্যম হতে পারে, কারণ বায়ু মাধ্যমে শব্দের বেগ এরকমই হয়, ঠিক আছে?
আবার ওয়াই মাধ্যম দেখো ভি সমান এফ ল্যামডা, তো ভির মান আর ল্যামডার মান এখানে বসিয়ে দিলাম, তো 1400 কত আসে 92। এটা কি পানি মাধ্যমে শব্দের বেগ এরকম হয়, তাহলে এটা হচ্ছে পানি মাধ্যম আর এটা হচ্ছে বায়ু মাধ্যম। আমাদের বলছে যে কোন মাধ্যম এটা হিসাব করতে, তাহলে এটা হচ্ছে বায়ু মাধ্যম একটা, আর এটা হচ্ছে পানি মাধ্যম। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, নিচের উদ্দীপকের আলোকে প্রশ্ন উত্তর দিতে হবে। পি মাধ্যমে শব্দের বেগ কিউ মাধ্যমে শব্দের বেগের চেয়ে 3 গুণ বেশি। তো কিউ মাধ্যমে একটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, উভয় মাধ্যমে শব্দের উচ্চ একই, পি মাধ্যমে শব্দ উচ্চের তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করতে হবে। এখন ভি1 মনে করলাম পি মাধ্যমে শব্দের বেগ, আর কিউ মাধ্যমে শব্দের বেগ এটা হচ্ছে ভি2। এখন ভি1 সমান কত হবে, ভি1 সমান হবে দেখো বলছে কিউ পি মাধ্যমে শব্দের বেগ কিউ মাধ্যমে শব্দের বেগের চেয়ে 3 গুণ বেশি। তো শব্দের বেগ দেখো কিউ মাধ্যমে শব্দের বেগ কত ভি2, তো ভি2 এর সাথে 3 গুণ করব, কোণ করলাম, তার চেয়েও কত গুণ বেশি, এই 3 গুণ বেশি, মানে ভি মাধ্যমে শব্দের বেগ মনে করো ভি2, ওর চেয়ে 3 গুণ করব, 3 গুণ করলে যোগ করে যেটা হবে ওইটা হবে পি মাধ্যমে শব্দের বেগ। তার মানে শব্দের পি মাধ্যমে শব্দের বেগ হবে কিউ মাধ্যমে শব্দের বেগের 4 গুণ, মূলত এটা বলছে। 3 গুণ বেশি না, বেশি হওয়ার কারণে মানে দেখো এটা হচ্ছে 1 গুণ, তার সাথে আরো 3 গুণ যোগ করব, তাহলে 3 গুণ বেশিটা পেয়ে গেলাম, তাহলে কত হচ্ছে 4 গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু সরাসরি বলে দিতে পারতো যে 4 গুণ, তা নয় বলে যখন বেশি শব্দটা থাকবে, দেখো বেশি শব্দটা যখন থাকবে দেখছো যে এখানে বেশি রয়েছে না, বেশি যদি এখানে থাকতো যে 3 গুণ তাহলে আর কিছু করা লাগতো না, কিন্তু যদি বলে বেশি, যখন বেশি শব্দটা বলবে মনে রাখবা, যখন বেশি শব্দটা বলবে তখন এইখানে যত গুণ বলবে 3 গুণ বলছে তাহলে 4 গুণ হবে। ঠিক আছে, এরকম বেশি বললে, আর বেশি না বললে যা বলবে তাই, এটা সব কথা, মূল কথা। হ্যাঁ, এখন দেখো কিউ মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য এটা দেওয়া আছে, আর একই শব্দের উচ্চ তো একই, তার জন্য কম্পাঙ্ক দুইটা মাধ্যমে সেম থাকবে। এখন কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক সূত্র আছে এফ সমান ভি বাই ল্যামডা, তো ভি বাই ল্যামডা বসিয়ে দিলাম। এখন দেখো উভয় পি এবং কিউ উভয় মাধ্যমে কম্পাঙ্ক এফ একই সেম, তার জন্য আমরা এই সূত্রটা লিখতে পারি, যে এটা দেখো যে ভি1 বাই ল্যামডা 1 সমান ভি2 বাই ল্যামডা 2। এখান থেকে ল্যামডা 1 সমান কি লেখা যায়, ভি2 ভাগ হচ্ছে ভি1 ল্যামডা 2। এখন দেখো এখানে ভি2 এর যে মান এটা তো আমরা জানি না, তাই না, কত আছে, তাহলে এখানে একটু উল্টা হয়ে গেছে, ল্যামডা 1 বের করবো, তাই না, ল্যামডা 1 হচ্ছে ল্যামডা 1, তো ল্যামডা 1 এই যে এটার সাথে 4 গুণ করে দেবো, ভি2 ল্যামডা 1 সমান হচ্ছে ভি1 ল্যামডা 2, বা ল্যামডা 1 সমান ভি1 ল্যামডা 2 ভাগ হচ্ছে ভি2। এখন ভি1 সমান কত ছিল, 4 গুণ না 4 ভি2 ছিল, এই যে 4 ভি2, আর ল্যামডা 2 এর মান তো দেওয়া আছে, এই ভি ভি কাটা গেল, তাহলে 4 ইনটু এই মানটা গুণ করলে কত হচ্ছে 0.60 মিটার, তাহলে পি মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এত। ঠিক আছে, এরপর 4 নম্বর প্রশ্ন দেখো, নিচের উদ্দীপকের আলোকে প্রশ্ন উত্তর দিতে হবে। সরষেলাকা থেকে সৃষ্ট শব্দের বায়ু এবং পানিতে বেগ দেওয়া আছে যথাক্রমে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এত। ঠিক আছে, আমাদের উভয় ক্ষেত্রে সরষেলাকাটি একই ছিল কিনা, উভয় ক্ষেত্রে আমাদের কম্পাঙ্কের মান বের করতে হবে, কম্পাঙ্কের মান যদি সেম আসে তাহলে একই ছিল। তো প্রথম মাধ্যম যেটা ছিল ভি এ বাতাসের মাধ্যম, এটা আছে দেওয়া আছে বেগ দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। এখন কম্পাঙ্ক বের করলাম, কম্পাঙ্ক কত আসলো 229। এই যে আবার পানিতে শব্দের বেগ, তো এটা দেওয়া আছে, এটাও দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য, এখানেও আমরা কম্পাঙ্ক বের করব, একই রকম কম্পাঙ্ক মানে আসে, প্রায় একটু হালকা আলাদা আসতে পারে, যেহেতু উভয় মাধ্যমে শব্দের কম্পাঙ্ক প্রায় একই, তাই সরষেলাকাটি উভয় ক্ষেত্রে একই ছিল, মানে একই মাধ্যম ছিল আর কি, একই একই ইয়া ছিল, উৎস ছিল একই, শব্দের উৎস একই ছিল, সরষেলাকা একই ছিল আর কি। 5 নম্বর, নিচের উদ্দীপকের আলোকে প্রশ্ন উত্তর দিতে হবে। এটা আছে সিলেট বোর্ড 2022 সালে আসছে। পি ও কিউ মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে যথাক্রমে, মাধ্যম দ্বয়ের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে। এখন পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। পি ও কিউ মাধ্যমে শব্দটি 50 কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কত হবে, মানে 50টি কম্পন সম্পর্কে কত দূর যাবে আর কি। পি মাধ্যমে এবং কিউ মাধ্যমে উভয়ই এই উচ্চ একই, তাই কম্পাঙ্ক এফ সেম থাকবে। এখন দেখো পি মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে, কিউ মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে, দুইটার মধ্যে পার্থক্য দেওয়া আছে এই যে মানটা। ঠিক আছে, দুইটার পার্থক্য 0.4 মিটার। এখন আমরা ল্যামডা সমান কি জানি, দেখো ল্যামডা সমান হচ্ছে ভি বাই এফ, আর এখানে ল্যামডা কিউ
তাহলে ল্যামডা কিউর জন্য ভি কিউ বাই এফ মাইনাস ল্যামডা পির জন্য ভিপি বাই এফ হবে। এখন নিচে থেকে দেখো এখানেও এফ আছে, এখানেও এফ আছে, একটা এফ আমরা এখান থেকে কমন নিতে পারি। হ্যাঁ, তো এর জন্য এখানে এটা দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের তো এফ এর মান বের করতে হবে। এফ সমান কত হবে? এই এফটাকে এ কমন নিলাম, উপর এই দুইটা জায়গায় এফ আছে, এই যে এখানেও এফ আছে, এখানেও এফ আছে, এফটা দুটার পরিবর্তে একটা নিলাম। আচ্ছা, তো এখন এই যে এফটাকে আমরা এই যে এটার জায়গায় নিয়ে আসলাম, আর ওই বিয়োগ ফলটাকে নিচে নিয়ে আসলাম। তো উপরে ভি কিউ এর মান বসলাম 400, ভিপি এর মান বসলাম 350, আর নিচে যে ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি এর মান 0.4। এটা আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করবো। দেখো যেইভাবে উপরে আছে কত 400 বিয়োগ হচ্ছে 350, আর নিচে কত দেখো 0.4, মানটা হলো কত 125 হার্টজ। আবার পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তরঙ্গ দৈর্ঘ্য কত? ভিপি বাই এফ। তো ভিপি বাই এফ এর মান বসিয়ে দিলাম, ঠিক আছে। এখানে ভিপির মান এফ এর মান বসিয়ে 2.8 হলো, আর কিউ মাধ্যমেও সেম ভাবে বের করলাম, এত হলো, ঠিক আছে। এখন পি মাধ্যমে কত দূর যাবে, মানে কতটুকু দূরে যাবে? 40টা কম্পন যখন হবে, দেখো একটা কম্পনে এতটুকু যায়, তরঙ্গ দৈর্ঘ্যের সমান পরিমাণ পথ যায়, মানে এখান থেকে এই পর্যন্ত আছে একটা কম্পন, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সমান পথ, মানে তাহলে 40টা কম্পন যখন তৈরি হবে, এটা তো একটা কম্পন, একটা কম্পনে গেছে কত? এই যে 2.8, তাহলে 40টা কম্পনে যাবো, 40 গুণ করে দেবো, 100 কত হলো? এই যে 12 হলো। আবার কিউ মাধ্যমে 100 কত যাবে? 28। তো দুইটার মধ্যে পার্থক্য কত হবে? 16 মিটার। তো দুইটার মধ্যে পার্থক্য কত? এটাই বের করতে বলা হয়েছে, তো এটা বের করলাম এইভাবে। হ্যাঁ, আবার যদি তোমাকে প্রশ্ন করা হতো যে এখানে পি মাধ্যমে 40টা কম্পনে পি মাধ্যমে শব্দটি 112 মিটার যেতে পারবে কিনা, তো এইভাবে করতে হবে, করে তারপরে বলতে হবে যে হ্যাঁ 112 মিটার যেতে পেরেছে। আবার কিউ মাধ্যমে যদি বলে 128 মিটার যেতে পারবে কিনা, যদি বলতো 200 মিটার যেতে পারবে কিনা 40টা কম্পনে, হ্যাঁ না যাইতে পারবে না, একটা কম হয়েছে। এটা এই সেম প্রশ্ন ইন্টারেও আসে কিন্তু, ঠিক আছে। এরপর 6 নম্বর প্রশ্ন দেখো, নিচের উদ্দীপকের আলোকে প্রশ্ন উত্তর দিতে হবে। এই যে যেটা দেওয়া আছে আর কি, এটা আছে দৃশ্যপট 1 এবং দৃশ্যপট 2। দৃশ্যপট 1 এ দেখো এই যে এ থেকে বি পর্যন্ত মান দেওয়া আছে কত? এ বি, আর সি থেকে ডি তে দেওয়া আছে এই সিডি। এই এ বি এবং সিডির মান সমান, ঠিক আছে। আবার এর মধ্যে এই যে এটা এ থেকে বি, প্রথম যে চিত্রটা, এখানে বেগ দেওয়া আছে, তরঙ্গ বেগ 400 মিটার পার সেকেন্ড, আর এখানে আছে 350 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন প্রথম প্রশ্নটা হচ্ছে এই যে দৃশ্যপট 1 অনুসারে তরঙ্গদৈর্ঘ্যের কম্পাঙ্কের পার্থক্য 250 হার্টজ হলে কম্পাঙ্গদৈর্ঘ্যের মান বের করতে হবে। মান বের করব, তো এখানে যেটা দেওয়া আছে, যেমন প্রথম মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে, দ্বিতীয় মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে। আর এখানে একটা বিষয় একটু খেয়াল করি, এই জায়গা দেখো এখানে কয়টা কম্পন দেওয়া আছে? একটা, দুইটা, তিনটা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। প্রথমটায় 3টা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এটা সমান কত হবে? দেখো 1টা, 2টা, 3টা, এই 4টা। দেখো এখান থেকে এই পর্যন্ত, খেয়াল করো, এখান থেকে এই পর্যন্ত একটা কম তরঙ্গ দৈর্ঘ্য, এই পর্যন্ত আর একটা, এই পর্যন্ত আর একটা, মোট 3টা। আর এখানে 1টা, 2টা, 3টা, 4টা। তো এই 3টা আর এই 4টা সমান, তাই না? তাহলে 3 ল্যামডা 1 সমান আমরা 4 ল্যামডা 2 লিখতে পারি, এটা লিখতে পারি। এই জিনিসটাই এখানে আমরা লিখি। আচ্ছা, এটা কেন লিখবো? কারণ এখানে এ বি সমান সিডি, এই জন্য, ঠিক আছে। ওই জিনিসটাই এখানে আমরা উল্লেখ করেছি, দেখো এই জায়গা 3 ল্যামডা 1 সমান 4 ল্যামডা 2। তো এখান থেকে আমরা লিখতে পারি ল্যামডা 1 সমান তাহলে কত আছে? 4 ল্যামডা 2 বাই 4, 3 আর কি, মানে এখানে 3 গুণ আছে না, দেখো এরকম 3 ল্যামডা 1 আছে সমান কত? 4 ল্যামডা 2। এখানে ল্যামডা 1 এর সাথে 3 গুণ আছে, তার মানে 4 ল্যামডা 2 এর সাথে এই 3 ভাগ করে দিলাম, ঠিক আছে না? এখন দেখো কম্পাঙ্কদের পার্থক্য দেওয়া আছে কত? এই যে 250 দেওয়া আছে পার্থক্য, তার মানে F2 মাইনাস F1 সমান কত? 250। আচ্ছা, এইবার F2 সমান কত? দেখো F সমান হবার V বাই ল্যামডা, তো ওই V এর মান বাই ল্যামডার মান বসিয়ে দিলাম। এই যে ল্যামডার মান তো নাই, কি আর বসাবো? আর তবে ল্যামডা 1 সমান আবার এই যেটা আমরা লিখতে পারি, যেটা 4 ল্যামডা বাই 3। ওখানে একদম 3 আছে না, ওই 3টাকে একদম উপরে দিলাম, উপর থাকলো তাহলে 4 ল্যামডা 2, এই যে 4 ল্যামডা 2। এখানে এটা এখানেও ল্যামডা বাই 2 আছে, এখানেও ল্যামডা বাই 2 আছে, ঠিক আছে, মানে ল্যামডা 2 আছে। তো ওখানে 1 বাই ল্যামডা 2 লিখলাম, তাহলে এখানে থাকলো 350, আর নিচে কিছু নেই মানে 1, আর এখানে 400 আর 3 গুণ করে দিলাম, নিচে হচ্ছে 4, ঠিক আছে। কাটাকাটি করে এখানে 50 আর এখানে 250। এখানে ল্যামডা 2 উল্টায় দেবো আর কি,
মানে নিচে আছে না ল্যামডা 2, এটাকে উল্টাই দিলে এই নিচে আছে দেখো এই যে মান 250টা উপরে চলে যাবে, 250টা নিচে আছে উপরে আছে, তাহলে উপর থেকে নিচে চলে যাবে 250, আর এখানে 50টা আছে নিচে, এটা উপরে চলে গেল। এই যে এটা হিসাব করব কত, 0.2 মিটার আসলো। ঠিক আছে, এরকম হবে। এখন ল্যামডা 1 সমান কত, এটা আমাদের দেওয়া আছে একদম উপরে যে 4 ল্যামডা 2/3। এখান থেকে আমরা ল্যামডা 1 এর মান হিসাব করব। এটাই হিসাব করলাম। এখন কম্পাঙ্ক বের করব। কম্পাঙ্ক f2 সমান কত হবে, এই যে v2 ভাগ হচ্ছে ল্যামডা 2, মান বসিয়ে দিলাম, এই যে এই মানটা হলো। আবার f1 তাহলে কত হবে, f2 থেকে এটা মান বিয়োগ করে দেব, মানে দুইটা যোগফল না বিয়োগফল, এটা দেওয়া আছে। তো এটা হচ্ছে 1500, দুইটা আলাদা আলাদা কতগুলো মান আমরা পেলাম এখানে যেগুলো দেখছি। পরে প্রশ্ন বলছে কি, যে এখানে দেখো পরেরটা, এই যে জায়গা দৃশ্যপট 2 এ তরঙ্গ দৈর্ঘ্য বনাম কম্পাঙ্ক লেখচিত্রটি অঙ্কন করে গ্রাফ হতে এদের সম্পর্ক দেখাইতে বলছে। দেখো কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য মান 0.7 হলে কম্পাঙ্ক হচ্ছে এত, তারপরে 1 হলে এত। এইটা দেখছো একটা বাড়তেছে আর একটা কমতেছে, কিন্তু তার মানে এদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। কি সম্পর্ক বলতো, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটার সমাধান হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বনাম কম্পাঙ্ক লেখচিত্রটি অঙ্কন করে গ্রাফ হতে এদের সম্পর্ক ব্যাখ্যা করো। এটা প্রশ্ন আর কি। তা আমরা জানি এফ সমান ভি সমান কত, এফ ল্যামডা। এখানে ল্যামডার সমানুপাতিক 1/f, মানে একটা বাড়লে আর একটা কমতেছে আর কি, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্কের সম্পর্ক ব্যস্তানুপাতিক। এখন দেখো এই যে তরঙ্গ দৈর্ঘ্য যখন 1 হবে, 1 মনে করো, তখন এটার মান কত, এই যে 480, এটার মান 2 হলে মানে একটু বাড়লে এটা এখানে যে মানগুলো দেওয়া আছে আর কি ওই উদ্দীপকে, ওখান থেকে এই মানগুলো নেওয়া, এই যে জায়গা থেকে দেখো এটা কত, এই যে 1 হলে এই মানে 1 এর চেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য, তখন হচ্ছে 460, আর যখন 1 হবে তখন হচ্ছে 320, এরকম আর কি। ঠিক আছে, দেখো 1 এর চেয়ে একটু কম আছে, এই যে 1 এর চেয়ে একটু কম, এর চেয়ে কম, এখানেও মানটা কাছাকাছি এরকম। এরপর দেখো এই যে মানটা যখন তরঙ্গ দৈর্ঘ্য যখন 1, তখন এই মানটা কত, 320, এই দেখো যখন 1 তখন হচ্ছে 320, এই যখন 1 এর সাথে। তারপরে যখন কত 1.5, যখন এই দেখো 1.5 তো এখানে, তখন হচ্ছে মানটা কত, এই যে 210, দেখো এই যে 200 এই পর্যন্ত 240, তার চেয়ে একটু কম আছে, এই যে 210 ধরতে পারি এটাকে। তারপরে দেখো এখানে মানটা যখন 2.5, তখন এই মানটা কত, এই মানটা প্রায় 130, এই যে 130 এই পর্যন্ত মনে করতে পারি, যে 130। তারপরে যখন আরো বাড়বে, যখন 4 হবে তখন 80, এখন যখন 4 হলো তখন এই যে 80, দেখছো এই যে মানটা। এভাবে আমরা লেখচিত্রটা অঙ্কন করে ফেলতে পারি। এটা আমাদের অঙ্কন করতে বলা হয়েছে। হ্যাঁ, 7 নম্বর দেখো নিচের উদ্দীপকের আলোকে প্রশ্ন উত্তর দিতে হবে। তো এখন এটা উদ্দীপকের তরঙ্গ সমান কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গ পানি এবং লোহায় সমান তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হবে কিনা। ঠিক আছে, এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। এখানে কয়টা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে দেখো, একটা, দুইটা, আড়াইটা দেওয়া আছে। তো আড়াইটার মান কত দেওয়া আছে, আড়াইটার মান দেওয়া হচ্ছে 50 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি না। আচ্ছা, এইখানে আড়াইটা এইভাবেও লেখা যায়। দেখো এই যে মোট ছোট ছোট কয়টা খোপ দেওয়া আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। ঠিক আছে না, 5টা পর্যন্ত মান। তো 5টা, তাই 5 আর ভাগ আছে 2, 5, তার মানে একটা তরঙ্গ দৈর্ঘ্য বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে 5/2 মানে কত, 2.5, আড়াইটা আর কি, সেম একই। তুমি গুণেও দিতে পারো আবার এইভাবেও দিতে পারো। হ্যাঁ, তাই এখানে এটা মান কত দিচ্ছে, 50 সেন্টিমিটার। তো ল্যামডা সমান 1 কত হবে, তাহলে এখানে যে ল্যামডা 1 সমান, তাহলে উপরে তো 5 আছে, ওই 5টা এখানে নিচে চলে গেল, আর নিচে যে 2 আছে ওই 2টা উপরে চলে গেল। হিসাব করে কত হলো, 20 সেন্টিমিটার, এটাকে 100 দ্বারা ভাগ করে 0.2 মিটারে কনভার্ট হয়ে গেল, 2.2 মিটারে। ঠিক আছে, এইভাবে হলো। আচ্ছা, এরপরে উল্লেখিত তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক কত হবে, কম্পাঙ্ক f সমান v/λ1। তো ভির মান বসালাম আর এখানে ল্যামডা 1 এর মান বসালাম, কত হলো, 1700 হার্জ হলো। পানির ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, vw/f, মানে v/f, ভির মান আর f এর মান বসালাম, 0.853 মিটার হলো। লোহার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, vr/f হবে। তো v এর মান বসালাম আর f এর মান বসালাম, এই যে মানটা হলো। দুইটা ক্ষেত্রে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য সমান হয়নি, তাই না। উদ্দীপকের তরঙ্গের সমান কম্পাঙ্কবিশিষ্ট তরঙ্গ পানি ও লোহার সমান তরঙ্গবিশিষ্ট হবে না, মানে আলাদা আলাদা হবে আর কি। এই জায়গা আরেকটা প্রশ্ন, এই জায়গা। ঠিক আছে, এই জায়গা
প্রশ্ন হচ্ছে এই যে একটা উদ্দীপক, নিচের উদ্দীপকের আলোকে পরের প্রশ্ন উত্তর দিতে হবে আর কি। এইখান থেকে দেখো আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে, এখান থেকে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য নিতে হবে। আর এখানে দেখো বায়ুত শব্দের বেগ, পানিত শব্দের বেগ দেওয়া আছে। এখন দুইটার মধ্যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত হবে, এটা মানে কেবল যেটা অঙ্ক করলাম সেম ভাবে তোমরা এটা প্র্যাকটিস করবে বাসায়। তারপর দেখো এই যে নিচের উদ্দীপকের আলোকে উত্তর দিতে হবে প্রশ্নের। তো বলছে এ হতে বি তে পৌঁছাতে 0.1 সেকেন্ড সময় লাগে, কম্পাঙ্ক 10 হার্টজ, বিস্তার অপরিবর্তিত রেখে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক করা হলে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে? এই যেটা আছে প্রশ্ন। দেখো তো এখানে গুনে গুনে কয়টা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, একটা দুইটার মান দেওয়া আছে 4, তাহলে একটা কত হবে, একটা হবে তাহলে 2 মিটার। ঠিক আছে, এইভাবে আমাদের কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য বের করে ফেলতে পারি। এখানে দেখো সময় দেওয়া আছে 1 সেকেন্ড, তাই না? এই যে 1 সেকেন্ড, এই যে 0.1 সেকেন্ড আর কি। কম্পাঙ্ক দেওয়া আছে 10 হার্টজ, তাহলে বেগ কত হবে, v সমান d/t, ভির মান আর এইটার মান বসান। এখন ভির মান তো দেওয়া নাই, আছে দেওয়া নাই, তাহলে এখানে v সমান কত হবে, 1/0.1 মানে হচ্ছে 1/0.1 আর কি, এর মান হচ্ছে 10, আর এই d টা এখানে বসিয়ে দিলাম, তাহলে v সমান 10d হলো। তো v সমান f ল্যামডা। তো দেখো এখানে ল্যামডার মান, এই যে f এর মান তো যে এটা, ঠিক আছে, আর ল্যামডা কত, ল্যামডা হচ্ছে ল্যামডা সমান d হলো, তাহলে 10 কাটা গেল, ল্যামডা সমান কত হলো, d হলো। আবার দ্বিতীয় অবস্থানের জন্য তরঙ্গ দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয়, অর্ধেক করলে কত হয়ে যাবে, λ/2 মানে d/2 হয়ে যাবে, তাই না? তরঙ্গ দৈর্ঘ্যের বেগ যদি অপরিবর্তিত থাকে, v সমান কত হবে, 10d হবে। এখন v সমান f ড্যাশ ইনটু d ড্যাশ। এখান থেকে দেখো আমাদের v ড্যাশের v এর মান বসিয়ে দিলাম 10, আর ল্যামডা এটার মান তো নয়, আর আবার ল্যামডা এই যে ল্যামডা ড্যাশ যেটার মান কত, এই যে d/2, দেখছো d/2, এই d আর এই d কাটা গেল, ঠিক আছে, এখান থেকে এইভাবে কাটা দিলাম, আর এই 20, এই 10 আর এই 2 গুণ হয়ে যাবে, তো 10 দুগুণ কত হবে, 20 হার্টজ। তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক করলে কম্পাঙ্ক দ্বিগুণ হয়ে 20 হার্টজ হবে। এরপর দেখো 4 নাম্বার, কম্পাঙ্ক, কম্পন সংখ্যা ও পর্যায়কাল সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন। এখানে নিচের উদ্দীপকের আলোকে প্রশ্ন উত্তর দিতে হবে। মাধ্যম, এ মাধ্যম আছে, বি মাধ্যম আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে, এ মাধ্যমে 0.4, তরঙ্গ বেগ দেওয়া আছে, এখানে এই মাধ্যমে 160 আর বি মাধ্যমে আছে 240, ঠিক আছে। এই মাধ্যমে তরঙ্গটির পর্যায়কাল নির্ণয় করতে হবে। আর এই মাধ্যমে যে সময়ে কম্পাঙ্কটি তরঙ্গটি আর কি 360 মিটার অগ্রসর হবে, সেই মাধ্যমে বি মাধ্যমে কতগুলো পূর্ণ কম্পন দিবে, এটা গাণিতিক ভাবে ব্যাখ্যা করতে। তাহলে এই মাধ্যমে আমাদের পর্যায়কাল বের করতে হবে। যে তথ্যগুলো দেওয়া আছে, দেখো এই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 160, ঠিক আছে, এই মাধ্যমে তরঙ্গ বেগ দেওয়া আছে 160, আর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 0.4 মিটার। তো এই মাধ্যমে তোর পর্যায়কাল কত হবে? তো আমরা জানি v সমান আছে f ইন্টু ল্যামডা। তো পর্যায়কাল f, এখানে যে পর্যায়কালের সূত্র, পর্যায়কাল সমান কত, λ/v, ঠিক আছে, λ/v। তো ল্যামডার মান বসিয়ে দিলাম আর ভির মান বসিয়ে দেবো এখানে। এখানে দেখো ল্যামডার মান কত, ল্যামডার মান হচ্ছে এখানে ল্যামডার মান কত ছিল, 0.4 হবে, উপরে 0.4 হবে আর নিচে হবে 180, বুঝছো? ভাগ করলে এই মানটা হবে, যেটা এখানে একটু উল্টা হয়েছে আর কি। তাহলে এটার মান তো আমরা বের করলাম, হ্যাঁ, এর মাধ্যমে পর্যায়কাল হচ্ছে এত সেকেন্ড। এখন পরের প্রশ্নটা ছিল, এর মাধ্যমে যে সময় তরঙ্গটি 360 মিটার অগ্রসর হবে, সেই সময়ে বি মাধ্যমে কতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন হবে। তো এই মাধ্যমে 350 অগ্রসর হতে সময় লাগবে কতটুকু? তো এখানে দূরত্ব দেওয়া আছে, এটা সময় সমান কত, দূরত্ব ভাগ বেগ। তো দূরত্বকে এই বেগ দ্বারা ভাগ করলাম, কত হলো 2.25। এখন একই কম্পাঙ্কে কম্পনরত বস্তু বি মাধ্যমেও কম্পাঙ্ক সেম থাকবে। তো কম্পাঙ্ক যদি 400 হার্জ হয়, তাহলে কম্পন সংখ্যা কত, কম্পন সংখ্যার সূত্র আছে f ইন্টু টি। তো f এর মান বসালাম, আর টি এর মানে যেটা দেওয়া আছে কত হচ্ছে 900 টি পূর্ণ কম্পন সম্পন্ন করবে। অর্থাৎ এর মাধ্যমে 360 মিটার অগ্রসর হতে সময় লাগবে 2.25 সেন্টিমিটার, আর এই সময়ে বি মাধ্যমে 900টি পূর্ণ কম্পন সম্পন্ন হবে। এখানে আমাদের বলছে যে কতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন হবে, 900টি পূর্ণ কম্পন সম্পন্ন হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্নটা এটা কিন্তু ঢাকা বোর্ড 2022 সালে আসছে।
তোমাদের বইয়ের এই যে বোর্ডের যে প্রশ্নগুলো আছে ওইগুলো বের করে করে পড়বো, আরো ইজি হবে। তো এক ব্যক্তি একটি উঁচু দালানের সামনে দাঁড়িয়ে 250 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ উৎপন্ন করলো। ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল কত? 35 সেলসিয়াস। এখন আমাদের উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। আচ্ছা, তো আগে আমাদের বেগ তো বের করতে হবে, তাই না? তো এখানে কম্পাঙ্ক দেওয়া আছে আর টি1 তাপমাত্রা দেওয়া আছে 0। এটা তো মুখস্থ আর কি, মানে দেওয়া থাকবে না, এটা ধরে নিতে হবে 273 কেলভিন। আর টি2 তাপমাত্রা 35 আছে, 35 এর সাথে 273 যোগ করতে হবে, কেলভিনে কনভার্ট হয়ে যাবে। এন্ড 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, এটা মুখস্থ। ভি2 কত হবে? আমরা যে সূত্রটা জানি, ভি2 সমান হচ্ছে এই যে √T2/T1 ইন্টু ভি1 আর কি। এখানে ভি2 এর মান বসিয়ে দিলাম, ভি1 এর মান বসিয়ে দিলাম, আর এটা সরি টি2 এর মান এটা, টি1 এর মান এটা, ভি1 এর মান এটা বসিয়ে দিলাম। বসালে কত হয়? 350 এত হলো। এন্ড তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে v/f। ভির মান বসিয়ে দিলাম, এফ এর মান বসিয়ে দিলাম, এই মানটা এত মিটার হবে। উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য এত মিটার। নিচের উদ্দীপকের আলোকে প্রশ্ন উত্তর দিতে হবে। এটা সিলেট বোর্ড 23 সালে এসছে, দিনাজপুর বোর্ড 23 সালে আসছে প্রশ্ন। তো শস্যলাকা থেকে সৃষ্ট শব্দের বায়ু এবং পানিতে বেগ দেওয়া আছে যথাক্রমে এত, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এত। বায়ু তাপমাত্রা কত ছিল? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ এই যে 8 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এখন দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ এটা হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। অজানা তাপমাত্রা বেগ কত? 343 মিটার পার সেকেন্ড। এখন টি1 কত? 273 কেলভিন। টি2 এর মান কত? এটা বের করতে হবে। তো টি2 একইভাবে যে v2/v1 সমান √T2/T1, ওখান থেকে আমাদের টি2 এর মান কত হবে? v2/v1 এর স্কয়ার। ঠিক আছে, তার সাথে এখানে টি1 টা গুণ করে দিতে হবে। টি1 এখানে যে টি1 গুণ হবে, ওকে, নিচে তো এই টি1, এটা এখানে যে গুণ হয়ে যাবে। এই যে দেখো এখানে টি1 গুণ হলো। এখন আমাদের সবকিছুটার মান বসিয়ে দিলাম, মান বসালে হিসাব করবো, মানটা আসবে এত। কেলভিনে কত হবে? এই কেলভিনকে সেলসিয়াসে যদি রূপান্তরিত করি, এই মানটা তো কেলভিন আসছে, এখান থেকে 273 বাদ দিতে হবে। 273 বাদ দিলে হচ্ছে 12 সেন্টিমিটার, সরি সেলসিয়াস আর কি, সেলসিয়াস। এই নিচের উদ্দীপকের আলোকে পরের প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে ময়মনসিংহ 2024 সালে প্রশ্নটা আসছে। এরপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, রাফিয়া 15 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে 10 মিটার পার সেকেন্ড বেগে প্রতিফলকের উল্টো দিকে দৌড়াতে শুরু করলো এবং 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যথাক্রমে এত। ঠিক আছে, আচ্ছা, তাপমাত্রা শব্দের বেগ, বায়ুর তাপমাত্রা দেওয়া আছে 30, কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ দেওয়া নেই, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ দেওয়া আছে এত। এখন আমাদের বের করে নিতে হবে যে ভি2 এর মান কত? ভি2 সমান v1 √T2/T1, মান বসিয়ে দিলাম। ঠিক আছে, একই রকম সবগুলো সেম, তো মানটা হলো এত। এখন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে কম্পাঙ্ক v/λ, মান বসালাম যেত। এরপর 4 নম্বর প্রশ্ন দেখো, নিচের উদ্দীপকের আলোকে প্রশ্ন উত্তর দিতে হবে। এখন চিত্রে এ হলো শব্দের উৎস, এখানে একটা চিত্র দেওয়া আছে, এই যে এ হলো শব্দের উৎস, এই যে জায়গা। ঠিক আছে, বি হলো একজন ব্যক্তির অবস্থান, আর হলো প্রতিফলক। এ থেকে উৎপন্ন হয়ে আর দ্বারা প্রতিফলিত হয়ে আবার এতে ফিরে আসতে সময় লাগছে এত সেকেন্ড। ঠিক আছে, এখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ দেওয়া আছে 330। ওকে, এই যে জায়গা এটা দেওয়া আছে, একটা লোক এখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এটা হচ্ছে মানে এটা হচ্ছে উৎপন্ন শব্দ, এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, আর এখানে হচ্ছে প্রতিফলক, মধ্যবর্তী দূরত্ব আছে 25 মিটার। তো উল্লেখিত স্থানে তাপমাত্রা নির্ণয় করতে হবে। এ থেকে উৎপন্ন শব্দের জন্য বি অবস্থানে থাকা শ্রোতা প্রতিধ্বনি শুনতে পারবে কিনা এটা আমাদের বের করতে হবে। এখন শব্দের অতিক্রান্ত দূরত্ব কত? দেখো, শব্দ তো ডাবল দূরত্ব অতিক্রম করে 50 মিটার, সময় লাগছে কত? এত সেকেন্ড। তাহলে বেগ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেগ আছে এটা। এখন অজানা তাপমাত্রা যেটা আমাদের বের করতে হবে, ওইখানে আমাদের তাপমাত্রাটা শব্দের বেগ কত হবে? বেগ হবে ওই যে দূরত্ব ভাগ সময়, তো দূরত্ব হচ্ছে 50 আর ভাগ সময় দেওয়া আছে এটা, এটা হিসাব করলাম কত হলো এটা। এখন আমাদের সময় তাপমাত্রা বের করতে হবে। তাপমাত্রা বের করার যে সূত্র দেখো, আমরা জানি v2/v1 সমান T2/T1। এখান থেকে আমরা যদি দুই পাশে স্কয়ার করি, হ্যাঁ, স্কয়ার করলে এই যে স্কয়ারটা এর পাশে যায় স্কয়ার, মানে টুটা রুট যেটা আছে, রুট স্কয়ার তো কাটা যাবে, তো এখানে T2/T1 হলো, আর এর পরে স্কয়ার হয়ে গেল। এই যে টি2 এর মান বের করবো, টি2 সমান এই যে এই পাশে T1 টা গুণ হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখানে T1 টা গুণ হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো এখানে সবকিছুর মান বসিয়ে দিলাম। হ্যাঁ, তো মান যদি বসিয়ে দিই, যে
মান বসে হিসাব করব, এই মানটা এত আসলো। এটা তো কেলভিনে, সেলসিয়াসের জন্য নেওয়ার জন্য 273 বিয়োগ করে দেবো, মানটা শেষ। এরপরে টাইপ 6, এখানে স্মরণ, বেগ, সময় এবং প্রতিধ্বনি সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন। প্রথম প্রশ্নটা ঢাকা বোর্ড 2024 সালে এসেছে। একটি ছেলে আংশিক পানিপূর্ণ কুয়ার মুখে হাততালি দেওয়ার 1.12 সেকেন্ড এবং 0.15 সেকেন্ড পর পর দুটি শব্দ শুনতে পায়। শব্দটির কম্পাঙ্ক ছিল 1.2 কিলোহার্জ। বাতাসে এবং পানিতে শব্দের বেগ দেওয়া আছে যথাক্রমে এত এত। তো এখন কুয়ার গভীরতা নির্ণয় করতে হবে। তোমাকে গভীরতা নির্ণয় সংক্রান্ত যে প্রশ্ন আর কি এই টাইপের আসলে, তো V1, V2, T1, T2 এগুলো দেওয়া আছে। একটু আগেও আমরা এই প্রশ্নটা আমরা দেখেছিলাম, এরকম প্রশ্ন, ঠিক আছে। তো D1 সমান কত হবে? V1 ইন্টু T1 ভাগ হচ্ছে 2, মান বসিয়ে দিলাম। এই যে এটা আছে D1, কুয়ার মুখ থেকে পানির উপরিতল পর্যন্ত গভীরতা, মানে প্রথম প্রতিধ্বনি পানির উপরিতল থেকে প্রতিফলিত, অর্থাৎ শব্দ কুয়ার মুখ থেকে পানির উপরিতল পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে। মানে এই যে একটা কুয়া মনে করে এরকম, ঠিক আছে। কুয়ার এখানে এতটুকু হচ্ছে পানি, প্রথমবার শব্দ করলে এখানে বাধা পেয়ে এইখান থেকে আবার ফিরে আসে, সেই সময় সেই দূরত্বটা বের করা হয়েছে। আবার দ্বিতীয়বার যেটা, সেটা কি করে, দ্বিতীয় প্রতিধ্বনির সময় ছিল এত, এর মধ্যে বাতাসে যাতায়াতের জন্য এত সময় লেগেছে, তার মানে পানিতে যাওয়ার জন্য কতটুকু লাগছে, পানিতে যাওয়ার জন্য এই সেকেন্ডটা লাগছে, বিয়োগ করে দিলাম, ঠিক আছে। এখন এখানে 2 ইন্টু D2 মাইনাস D1 বের করলাম, D2 মাইনাস D1 এর মান কত হলো? এত। এটা হচ্ছে কি, এটা হচ্ছে দেখো এই পানিতে যতটুকু, এই যে পানি মানে এখান থেকে এতটুকু যায় আবার এখানে আসলে না, এতটুকু দূরত্ব হচ্ছে এই যে 22.5। টোটাল দূরত্ব কত? আগে তো এই যে মানটা পেলাম, এই যে মানটা 19.8, এখন 22 সামথিং, দুটো যোগ করে দেবো 42.3, এটা হচ্ছে আনসার। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন। এখানে একটি হাতুড়ি দিয়ে 40 মিটার লম্বা ফাঁপা পাইপের এক প্রান্তে আঘাত করলে 0.107 সেকেন্ড সময় ব্যবধানে অপর প্রান্তে দুইটি শব্দ শোনা যায়। ওই সময় বায়ুর তাপমাত্রা ছিল এত, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, শব্দের বেগ দেওয়া আছে এত। প্রথম প্রশ্ন, আবার লোহা, তামা, অ্যালুমিনিয়াম শব্দের বেগ দেওয়া আছে এরকম। বায়ুতে উক্ত তাপমাত্রার শব্দের প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম দূরত্ব কত হবে? তো ন্যূনতম দূরত্ব দেখো, তার মধ্যে আগে ভিটুর মান বের করতে হবে। ভিটুর মান আছে এত, তো ন্যূনতম দূরত্ব এখানে কত? ডি সমান আমরা জানি ভিটি ভাগ আছে 2, তো ভির মান তো এই যে এটা, এই যে 48 ইন্টু 0.1, তো ন্যূনতম সময় হচ্ছে 0.1, প্রতিধ্বনির সময় ন্যূনতম সময়, এটা ভাগ করলাম এই 17.4 মিটার, এটা হচ্ছে আনসার। পরের প্রশ্নটা বলছে যে এই যে পাইপটি এটা কিসের তৈরি ছিল? তো আমাদের পাইপটি কিসের তৈরি ছিল এটা আমাদের বের করতে হবে। তো পাইপটি কিসের তৈরি ছিল এটা আমাদের বের করবো। হ্যাঁ, তো এইখানে দৈর্ঘ্য দেওয়া আছে পাইপের, আর দুটি শব্দ শোনা যায়। আচ্ছা, তো দুটি শব্দ, একটি হচ্ছে ধাতুতে এবং আরেকটা হচ্ছে বায়ুতে শোনা যায়। সময়ের ব্যবধান কত? 1.07, এটা আর কি। এখন বায়ু মাধ্যমে শব্দ পৌঁছাতে সময় কতটুকু নিছে? S/T/V। তো ভির মান তো আমরা প্রথমটা দেখলাম, হিসাব করলাম, এই যে মানটা এত আসলো। এখন ওই যে আরেকটা বায়ু মাধ্যমে, ধাতু মাধ্যমে শব্দটি পৌঁছাতে কত সময় লাগছে, টোটাল সময় থেকে এই বায়ু মাধ্যমে 0.115 এটা বিয়োগ করে দেবো, ঠিক আছে। তো এটা বিয়োগ করে দিলে, মানে সরি, এইটা থেকে এই মানটা থেকে ওই যে একটা আসছে না শব্দে, যেটা দেখো সময় ব্যবধান, এটা বিয়োগ করে দেবো 0.107, বিয়োগ করে দিলাম 0.008 সেকেন্ড আসলো এটা, বা ধাতু মাধ্যমে শব্দ পৌঁছাতে এত সময় লাগছে, ঠিক আছে। এর জন্য এখন ধাতু মাধ্যমের বেগ কত হবে? ভি সমান আছে S/T, এস এর মান আর টির মান বসিয়ে দিলাম, এটা 5000 আসলো। এখন দেখো লোহা মাধ্যমে শব্দের বেগ এটা, তামার মাধ্যমে এত, তারপরে অ্যালুমিনিয়ামে আছে এত, ঠিক আছে। তো আবার আমাদের যে হিসাবে আমরা যে মানটা পেয়েছি সেই মানটা কত হয়েছে এটা দেখো, এটা, তাহলে এটা আমরা বলতে পারি লোহার কাছাকাছি আছে, তো তার মানে ওই পাইপটা আসলে লোহার তৈরি ছিল, ঠিক আছে। বেগের সাথে মিলে যাচ্ছে, ধাতু মাধ্যম ওই বেগ কত, এইভাবে কিন্তু একটা আসতে পারে প্রশ্ন, মানে বেগ বের করার মাধ্যমে আমাদের বলতে হবে এটা কোন মাধ্যম ছিল আর কি। তারপর দেখো এখানে 3 নম্বর, নিচের উদ্দীপকের আলোকে প্রশ্ন উত্তর দিতে হবে। যে এটা তো রাফিয়া 15 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে 10 মিটার প্রতি সেকেন্ড বেগে প্রতিফলকের উল্টা দিকে দৌড়াতে শুরু করলো এবং 0.5 সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনতে পেল। বায়ুর তাপমাত্রা দেওয়া আছে তো, আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ দেওয়া আছে। রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়ায় তাহলে সে প্রতিধ্বনি শুনতে পাবে কত সময় পরে, এটা বের করতে হবে।
তো এখানে V1 এর মান, T1 এর মান, T2 এর মান এটা হিসাব করলাম, V2 এর মান হিসাব করবে এই সূত্র দিয়ে। V2 এর মান এত হলো। প্রতিফলকের অবস্থান নির্ণয় করতে হবে প্রথমে। তো প্রতিধ্বনির সময় লাগবে কত? প্রতিধ্বনি শোনার জন্য 0.5 সেকেন্ড ওখানে দেওয়া আছে। রাফের বেগ কত ছিল? 10। শব্দের বেগ দেওয়া ছিল আবার এটা, তাহলে 0.5 সেকেন্ড সময় যত দূর যাওয়া যাবে V ইন্টু টি, এই মানটা আসে। ঠিক আছে, এখন দেখুন এই যে এইটা আর কি, এইটা মনে করো প্রতিফলক এখান থেকে এদিকে দৌড়াচ্ছে আর কি। তো প্রতিফলকের প্রাথমিক অবস্থান মনে করলো এস, এই যে এস প্রাথমিক অবস্থান বা প্রাথমিক দূরত্ব আর কি। ঠিক আছে, অবস্থান থেকে দূরত্ব হচ্ছে এস। এই যে প্রাথমিক অবস্থান বলতে এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? এস, এটা ধরলাম। ঠিক আছে, এরকম। তাহলে মোট দূরত্ব কত হবে? মোট দূরত্ব হচ্ছে এই যে 2s a প্লাস এক্স সমান হচ্ছে ভিটি, মানে টোটালের সাথে প্রতিধ্বনি শোনার জন্য তো এস লাগবে, তাই না? ডাবল দূরত্ব অতিক্রম করতে হবে। তো এখান থেকে এটুকু যদি হয় এস, তাহলে এস এর ডাবল হবে কত? এই যে দেখো, আবার দেখো, খেয়াল করো, এই যে দেখো এখান থেকে এই পর্যন্ত এস, আবার এখান থেকে একটু ফিরে আসলে কত হবে? 2s, তার সাথে আবার এই এক্সট্রাকে যোগ করে দেবো, তাহলে এই মানটা হলো কত? এই যেটা সমান কত হবে? ভিটি। তো এখান থেকে এটার মান তো এক্স দেওয়া আছে যে 5 মিটার, 2s দেওয়া নেই, এটার মান দেওয়া নেই, ভির মান দেওয়া আছে, টির মান দেওয়া আছে, হিসাব করলাম এই মানটা হলো। তার 2s সমান কত হবে? মাইনাস বিয়োগ করে দিলাম, মানে বিয়োগ করে দিলাম আর কি। ঠিক আছে, এই 5 এই পাশে যোগ আছে, তো এই পাশে বিয়োগ করে দিলাম। আর এখানে 2 সাথে s টা গুণ আছে, তো s এর মান তাহলে কত হবে? ভাগ দিয়ে দিলাম, এইভাবে মানটা হলো এত। এখন প্রতিফলকের দিকে তো দৌড়াচ্ছিল, তাই না? দৌড়ালে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, যদি ওইদিকে দৌড়ায় চলে যায় আর কি, ওইদিকেই যায় আর কি। আচ্ছা, তো এখন টোটাল দূরত্ব কত? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমরা হিসাব করে পেলাম কত? এই মানটাই যেটা, এই যে এটা দেখো, এই যেটা 84.415 পুরাটা। তো সেখান থেকে আমাদের এই যে এই মানটা কত? এই মানটা এখান থেকে এতটুকু মনে করলাম যে এখান থেকে এইটুকু হচ্ছে x1, তাহলে এইখান থেকে এতটুকু কত হবে? টোটাল থেকে x1টাকে বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে এই মানটা পেলাম, তাই না? এখন এইটা আমাদের বের করে দেখতে হবে যে এখানে প্রতিধ্বনি আসলে শোনা যাবে কিনা। এখন শব্দ যেতে এবং ফিরে আসতে অতিক্রম করে কতটুকু পথ অতিক্রম করবে টোটাল, যে আবার ফিরে আসতে, যে আবার যদি ফিরে আসে, দেখো এখন কিন্তু অবস্থান বি প্রান্তে, তো এখান থেকে এখানে যাবে, গেলে এই যে 84.415 মাইনাস x1 এত দূরত্ব অতিক্রম করবে। আবার যখন এখান থেকে একটু ফিরে আসবে, মানে এখান থেকে যখন ফিরে আসবে তখন ওই সেম পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, এর সাথে আমি ডাবল করে দিতে পারি। ঠিক আছে, তো এই দেখো এই যে ওই ডাবল দূরত্বটা যোগ করে দিলাম, তাহলে এখানে 20 এত দিয়ে দিতে পারি। তো এইটা এখানে দেখো সময় লাগলো মনে করো টি, তাহলে ওই যে রাফিয়ার যেটা তার দূরত্ব আছে 10 এর সাথে টি1 গুণ করে দিলাম। ঠিক আছে, তো এই যে দেখো এই মানটাকে আমরা ধরলাম যে 2s। এখন হ্যাঁ, তো 2s থেকে x1 বিয়োগ করে দেবো, তাহলে ভিটি পাওয়া গেল। হ্যাঁ, তো 2s এই যে এই মানটা দেখো, এই যে এটা 2s এর মানটা কত? এই যেটা দেখো এখানে, এইখান থেকে আমরা এই মানটা বিয়োগ করে দেবো আর কি। এই যে দেখো x1 এর মানটা, x1 এর মান কত? যে 10 ইন্টু t1। ঠিক আছে, তো ওই মানটা এখানে বিয়োগ করে দিলাম, এই যে x এর মানটা দেখছো, x1 এর মানটা এই যে এখান থেকে বিয়োগ করে দিলাম। ঠিক আছে, এই যে বিয়োগ করে দিলাম। আর এই পাশে ভিটি, ভির মান ছিল এটা, টির মান হচ্ছে t1, গুণ করে দিলাম, তাহলে এত t1 হলো। আর এই পাশে আছে 10 t1, তো এইখানে এই পাশে মাইনাস আছে। ঠিক আছে, এই পাশে মাইনাস থাকলে এই পাশে যে প্লাস হয়ে যাবে, যে 347 এর সাথে 10 যোগ করলে 357 হলো। আর এই পাশে যে মানটা এখন টি1 কত হবে? টি1 হবে, তাহলে ভাগ হয়ে যাবে, যে নিচে ভাগ হয়ে গেল, তাহলে উপরেরটাতে নিচে দিয়ে ভাগ করলে মানটা আছে 0.472 সেকেন্ড হলো। আচ্ছা, তো প্রতিধ্বনি শোনার জন্য 0.1 সেকেন্ড হলেই হয়ে যায়, সেখানে তো মানটা অনেক বেশি দেওয়া আছে, তাহলে আর সমস্যা নেই, প্রতিধ্বনি শোনা যাবে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো নিচের উদ্দীপকের আলোকে প্রশ্ন উত্তর দিতে হবে। এটাও সৃজনশীল প্রশ্ন, 23 সালে আসছে দশম বোর্ডে। তো বিদ্যুৎ চমক দেখার 0.5 সেকেন্ড পর মাটিতে দাঁড়ানো কোনো ব্যক্তি বজ্রের শব্দ শুনতে পায়। ঠিক আছে, শব্দ কিন্তু পরে আসে, আগে আসে আলো আসে আর কি। এর ঠিক 4 সেকেন্ড পর পানির তলদেশে অবস্থিত একটি মাছ বজ্রের শব্দ শুনতে পায়। বায়ুর গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। পানিতে শব্দের দ্রুতি 1460 মিটার পার সেকেন্ড। আর 0 ডিগ্রি তাপমাত্রায় বাতাস শব্দের বেগ আছে 332। এখন কিন্তু 332 দেওয়া আছে, দেখো 332। টি1টা 0 ডিগ্রি,
টি2 এর মান হচ্ছে 20, তো 20 সাথে এই মানটা যোগ করে দিলাম। এখন বাতাসের শব্দের গতি, তাহলে v2 সমান কত হবে? v2 সমান v1 ইনটু √t1/t2, এই মানটা এত হলো। উৎপত্তি স্থল থেকে ব্যক্তির দূরত্ব কত হবে? সময় লাগছে এত, তাই না? তো এস সমান কত? ভিটি, তো ভির মান বসিয়ে দিলাম আর টি সময়টা বসিয়ে দিলাম। এই যে মানটা হচ্ছে উৎপত্তি স্থান, যেখানে মানে শব্দটা উৎপত্তি হয়েছে, অর্থাৎ ওই যে আকাশে, তাই না, ওখান থেকে ওই উৎপন্ন মানে ব্যক্তি, যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে তার দূরত্ব দেওয়া আছে এত মিটার, অনেক কাছাকাছি, তাই না? আবার ব্যক্তির থেকে মাসের দূরত্ব, পানিতে শব্দের গতি এবং অতিবাহিত সময়, গতি দেওয়া আছে এত, অতিবাহিত সময় দেওয়া আছে এত, তো এর সমান কত? ভিটি, তো এই মানটা আছে এত মিটার, ব্যক্তির থেকে মাসের দূরত্ব এত মিটার। তাহলে উৎপত্তি স্থল থেকে মাসের মোট দূরত্ব কত হবে? s1 যোগ s2, এটা হচ্ছে উৎপত্তি স্থান থেকে ওই ব্যক্তির দূরত্ব, আর ব্যক্তি থেকে মাসের দূরত্ব আছে, এটা যোগ করে দিলে এত মিটার, এটা হচ্ছে কি মোট দূরত্ব আর কি। তারপর দেখো 5 নম্বর প্রশ্ন, নিচের উদ্দীপকের আলোকে প্রশ্ন উত্তর দিতে হবে। একজন বালক একটি পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে একটি শব্দ করার 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পায়। সেই স্থান থেকে এত মিটার এগিয়ে শব্দ করায় এত সেকেন্ডে প্রতিধ্বনি শুনতে পারবে। তো বায়ুমণ্ডলের মানে শব্দের বেগ বের করতে হবে। বালকটি শব্দ উৎপন্ন করার 70 মিটার পাহাড়ের দিকে এগিয়ে গেলে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, ঠিক আছে? এখন বায়ুমণ্ডলের শব্দের বেগ নির্ণয় করব প্রথমে। তো এখানে টি1 দেওয়া আছে, টি2 দেওয়া আছে, বালককে এত মিটার এগিয়েছিল, তাই না? প্রতিধ্বনি আসার জন্য শব্দ যেতে এবং ফিরে আসতে সময় লাগবে কতটুকু? ওই যে 2d, মনে করলাম d দূরত্ব, সেখান থেকে 2d সমান কত? v1 d v ইনটু t1, এখান থেকে d বের করব, d সমান তাহলে কত হবে? vt1 ভাগ আছে কত? 2, এটা বসিয়ে দিলাম মানটা। এবার দেখো দ্বিতীয় অবস্থানে বালক 10.32 মিটার এগিয়ে, তাই তাহলে আর একটু সামনে এগিয়েছিল না, তাহলে কতটুকু দূরত্ব থেকে ছিল? এখানে টোটাল ওই দূরত্ব থেকে এই মানটা বিয়োগ করে দিলাম। বিয়োগ করলে আমরা আবার প্রতিধ্বনি শুনতে পারবে, তাই না? দ্বিতীয় প্রতিধ্বনিটা শুনতে পারবে যে কি। তো এখানে বিয়োগ করে দিলাম, আর এই ডি মাইনাস এই মানটা, এই টুটা কোথায় গেল? ভাগ হয়ে গেল এখানে, ঠিক আছে? ভাগ হয়ে গেল এই জায়গায়। এখন 1 নং থেকে, এই যে 1 নাম্বার থেকে d1 এর মান, এটা d এর মান পেয়েছিলাম, আর এই 2 নাম্বার থেকে এই মানটা যদি আমরা হিসাব করি, এই d এর মানটা ওই 1 নাম্বার সমীকরণ থেকে বসিয়ে দিলাম এই মানটা, আর এই যে বিয়োগফলটা এটা এই পাশে। এখন এই যে এই পাশে বিয়োগটা আর কি, দেখছো? এই যে এখানে এটাকে এই পাশে নিয়ে আসলাম, এখানে একটা মাইনাস হবে, এই যে মাইনাস, এই পাশে নিয়ে আসলাম আর এটাকে এই পাশে রাখলাম, আর এই যে টি2 ভাগ টি2 আর কি, এটাকে এই পাশে আসলে মাইনাস হয়ে গেল, আর এই যে মাইনাস ছিল এই পাশে, এই মাইনাসটা এই পাশে এসে প্লাস হয়ে গেল এই যেখানে। এখন দেখো এখানে ভি আছে আর নিচে 2 আছে, তো v/2 কমন নিলাম, তাহলে এখানে t1 থাকবে আর এখানে থাকবে t2, যে t1 মাইনাস t2, তো t1 এর মান এটা বসিয়ে দিলাম, t2 এর মান এটা বসিয়ে দিলাম, হিসাব করে কত হলো? 344 মিটার পার সেকেন্ড। তারপরে প্রশ্ন হচ্ছে বালক 70 মিটার এগিয়ে গেলে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। প্রথম দূরত্ব কত হবে? vt1/2, এই মানটা কত হলো? 86 মিটার। এত মিটার এগিয়ে যাওয়ার পরে আর কতটুকু দূরত্ব থাকবে? টোটাল দূরত্ব থেকে আমরা এটা বিয়োগ করবো, ডি এর মান তো আমরা হিসাব করেছি এই যে এখানে, তাই না? যে কত? এই যে এটা, হ্যাঁ, এটা থেকে 70 বিয়োগ করে দেবো, তাহলে 16 থাকলো। তাহলে সময় দূরত্ব কত হবে? টি মানে সময় কত হবে? 2d ভাগ হচ্ছে v, তো 2 ইন্টু d, এখন যে দূরত্বটা মানে 16, এই যে 16 মিটার এখানে বসিয়ে দিলাম, আর ভাগ আছে বেগ, মানটা কত হলো? 0.093 সেকেন্ড। তাহলে টি ড্যাশ খুব ছোট, তাই প্রতিধ্বনি শোনা যাবে, কিন্তু মানে অনেক স্বতন্ত্র ভাবে আলাদা করতে সমস্যা হতে পারে, মানে শোনা যাবে না তাই বলতে পারবো, ঠিক আছে? যেরকম 0.1 সেকেন্ড হলে শোনা যেত, কিন্তু এখানে শোনা যাবে না তাই বলবা, ঠিক আছে? আর এটা বলে দরকার, বা মানে আলাদা না করা যেতে পারে, কি শোনা যাবে না তাই বলে দেবো, হ্যাঁ? 0.1 সেকেন্ড হলে শোনা যেত, কিন্তু 0.1 সেকেন্ডের চেয়ে ছোট, এর জন্য শোনা যাবে না। বুঝতে পেরেছো? এরপরে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নটা দিতে হবে। যশোরপুর 2022 সালে এই প্রশ্নটা এসেছে। তো দেখো এখানে একটি কূপের গভীরতা 100 মিটার, গভীরতার 1/4 পানি দ্বারা পূর্ণ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। কূপের উপরের পৃষ্ঠে শব্দ সৃষ্টি করা হলো এবং 0.44 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেল। কূপের এলাকার তাপমাত্রা নির্ণয় করতে হবে। এখন দেখো এখানে গভীরতা দেওয়া আছে কত? 100, আর পানি পূর্ণ ছিল হচ্ছে 1/4,
তার মানে এটার সাথে গুণ করে মানটা বের করলাম 25 মিটার। বায়ুত শব্দ কতটুকু হবে, কতটুকু চলছে আর কি, টোটাল থেকে 25 বিয়োগ করলাম মানে 75 মিটার। তো প্রতিধ্বনি শুনতে সময় কত লাগছে 0.44, দেখো 0.44 সেকেন্ড। আর বেগ দেওয়া আছে এখানে 0 ডিগ্রি সেলসিয়াসে 320, এটা তো দেওয়া আছে এখানে। ধরা যাক এলাকার তাপমাত্রা ছিল টি, এখন টির মান আমরা বের করব। হ্যাঁ, তো এখানে শব্দ কূপের বায়ুতে গিয়ে তলার পানির স্তরে প্রতিফলিত হয়ে আবার ফিরে এসেছে, মানে মোট দূরত্ব কত হবে, এই যে দেখো একটু খেয়াল করো, এই পর্যন্ত তো পানি আছে, হ্যাঁ এই যে এই পর্যন্ত, আর উপর থেকে আবার এই পর্যন্ত আসে পানি আবার এদিকে গেছে। হ্যাঁ, তাহলে এখানে কতটুকু সময়, এই জায়গাতে এই পর্যন্ত আছে 75 মিটার, তাহলে তার ডাবল কত হবে, ডাবল হবে 150, সময় লাগছে কত 0.44, দূরত্ব বেগ কত হবে, দূরত্ব ভাগ সময়, এই যে এই মানটা। এখন আমরা যে সূত্রটা জানি v2/v1 সমান √T2/T1, এখান থেকে আমরা T2 এর মান বের করব। T2 সমান হচ্ছে v2/v1, এখানে সরি T1 গুণ হবে, ঠিক আছে। তো দেখো T2 সমান কত, v2/T1 এর সাথে T1 গুণ করে দিলাম, মানটা বসিয়ে দিলাম। তোমরা এই লাইনটা দেওয়ার দরকার নেই, এটা দেওয়া না দিয়ে সরাসরি এই লাইনটা দিলাম। পরে দেখো এই মানটা আসছে, এখন সেলসিয়াসে কত হবে, এটা 273 বিয়োগ করে দিলাম এখান থেকে, এই মানটা পেয়ে গেলাম। তো 7 নম্বরে একই রকম, কূপটিতে সর্বোচ্চ কত কেজি পানি পূর্ণ ছিল, এটা একটু আলাদা। হ্যাঁ, পানি পূর্ণ ছিল, প্রথমে এখান থেকে উদ্দীপক যেটা আছে সেখান থেকে আমরা বেগ বের করে নেব। v2 সমান √, এই যে v1 √T2/T1, মান বসে এই মানটা এত হলো। উক্ত তাপমাত্রার প্রতিধ্বনির জন্য কূপের খালি অংশের ন্যূনতম দূরত্ব মনে করো d, তো প্রতিধ্বনির জন্য সময় লাগছে 0.1 সেকেন্ড। এখন d ড্যাশের মান আমরা বের করবো, এখানে v2/t ড্যাশের মান বসে বের করলাম, এই মানটা এত হলো। তো কূপের পরিপূর্ণ অংশের গভীরতা h - d, তো মানটা হলো এই যে এত 82 সামথিং। তো পানিপূর্ণ অংশের আয়তন কত v, তো আমরা জানি m সমান হচ্ছে ρ v, আমরা এটা জানি না, m সমান কত ρ v, পঞ্চম অধ্যায়, তাই না, এটা ছিল। তো পানির ঘনত্ব, এই m এর মান আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো পানির ঘনত্ব হচ্ছে 1000, 1000 দিলাম। আর v এর মান, v হচ্ছে πr²h, তো পাই এর মান বসা দিলাম, r², r এর মান কত হবে, এই যে r এর মান হচ্ছে 2, ব্যাসার্ধ হচ্ছে 2, তাই না, এটা দেওয়া আছে, যে এই ব্যাসার্ধটা 2 মিটার এখানে দেওয়া আছে, ওখান থেকে আবার লিখলাম এই যে πr², এটা হচ্ছে আয়তন নির্ণয় সূত্র, এটা আয়তন, এটা দেখতে অনেক সিলিন্ডার না, সিলিন্ডারের আয়তন নির্ণয় সূত্র πr²h, এটা বসিয়ে দিলাম, মানটা কত আসলে এত কেজি হবে, এটাই আনসার। এরপরে প্রশ্ন দেখো 8 নাম্বার, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর দিতে হবে। একটি লোহার নলে দৈর্ঘ্য দেওয়া আছে 7 মিটার, এটি একটি তরলে পূর্ণ, তরলে শব্দের বেগ দেওয়া আছে এত, লোহার নলে শব্দের বেগ দেওয়া আছে এত, নলের এক প্রান্তে আঘাত করলে অপর প্রান্তে একাধিকবার শব্দ শোনা যায় কেন, দুইটা কারণে, তরলের মাধ্যমে শব্দ যায় আর লোহার মাধ্যমে শব্দ যায়, এই জন্য, ঠিক আছে। এখন দেখো শব্দ পৌঁছাতে কতটুকু সময় লাগলো, এত সেকেন্ড লাগলো, এত সেকেন্ড লাগলো, দুটার মধ্যে পার্থক্য কত, এই যে এত আসছে, দুটা বিয়োগ করে দিলাম। বিয়োগ করে দিলে দেখো, যেহেতু একই শব্দ দুটি মাধ্যমে ভ্রমণ করে এত সেকেন্ড ব্যবধানে কানে পৌঁছায়, তাই একাধিকবার শব্দ শোনা যায়, মানে দুইটা শব্দ আলাদা শোনা যাবে, সমস্যা নাই। এরপর দেখো নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর দিতে হবে। রনি এবং জনি দুই বন্ধু একদিন একটি পাহাড়ের সামনে দাঁড়িয়েছিল। জনি তার হাতে থাকা বন্দুক হতে উপরের দিকে গুলি ছুড়ল। জনি উক্ত শব্দের প্রতিধ্বনি না শুনলেও 1 মিটার পিছনে থাকা রনি এত সেকেন্ড পর প্রতিধ্বনি শুনেছিল। ওই দিনে বায়ুর তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদের বের করতে হবে রনি এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কত। রনি এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব ছিল মনে করো 1 মিটার, তাহলে রনি প্রতিধ্বনি শুনেছে 0.1005 সেকেন্ড পরে, তাহলে বাতাসের তাপমাত্রা কত ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। প্রতিধ্বনি আসতে, শব্দকে যেতে এবং আসতে মোট 2 বার পথ অতিক্রম করতেছে, তাই না, তাহলে টি কত হবে, মানে শুধুমাত্র যাইতে কতটুকু সময় লাগছে, দেখো এখানে যে আবার ফিরে আসতে সময় লাগছে তো এত, তাহলে শুধুমাত্র এখান থেকে একটু যাইতে কত সময় লাগছে 2 দিয়ে ভাগ করে দিলাম, তো এত মান হলো। এখন বায়ুতে শব্দের বেগ কত ছিল, v2 সমান v1 √T2/T1, এই যে মানটা বসিয়ে দিলাম, এত হলো। এখন দূরত্ব কত, vt, তো vt এর মান বসিয়ে দিলাম, এটা হচ্ছে রনি এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব হয়ে গেল। তারপরে প্রশ্ন, নিচের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর দিতে হবে। হ্যাঁ, এখানে যেটা দেওয়া আছে দেখো এখানে যে প্রশ্নটা আর কি, দুইটা বন্ধু ছিল, হ্যাঁ শব্দ তৈরি করলো। তো প্রথম বন্ধু পাহাড় থেকে এত দূরত্ব ছিল, আর দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধু থেকে 1 মিটার সামনে ছিল, ঠিক আছে, তাহলে এত দূরত্ব ছিল, ঠিক আছে। প্রতিধ্বনির ন্যূনতম সময় হচ্ছে 0., এটা তো ধরে নিবা,
আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের গতি হচ্ছে এত। এখন তোমাকে বের করতে হবে, এই ডাটাগুলো দেওয়া আছে, তুমি যেটা বের করবে এখানে ওই দিন তাপমাত্রা কত ছিল তাই বের করবা। তো এটা তোমরা নিজেরা করবা, হ্যাঁ, এই যে এই সূত্রগুলো দিয়ে যা করে নিও। এটা 10 নাম্বার, সমতল পৃষ্ঠের উপর অবস্থিত দুটি 10 তলা ভবনের মাঝে ভূপৃষ্ঠের উপর দাঁড়িয়ে এক ব্যক্তি বন্দুক থেকে গুলি ছুড়ল। সে 2 সেকেন্ড পরে প্রথম প্রতিধ্বনি এবং 2.15 সেকেন্ড পরে দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পেল। ওই সময় বায়ুর তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। এখন ব্যক্তিটি দ্বিতীয় প্রতিধ্বনি শোনার কত সময় পরে তৃতীয় প্রতিধ্বনি শুনতে পারবে? এখন T1 সমান হচ্ছে 2 সেকেন্ড প্রথম প্রতিধ্বনি আসার সময়, দ্বিতীয় প্রতিধ্বনি আসার সময় আছে 2.15 সেকেন্ড। তাহলে এখানে তাপমাত্রা 35 দেওয়া আছে, তো এটা কেলভিনে নিলাম। শব্দের বেগ বের করব, ভিয়ন্ত দেওয়া আছে এটা। তো এরপর দেখো তাপমাত্রা অনুযায়ী শব্দের গতি বেগ বের করে নেব, এটা এই মানটা বের করে নিলাম। আচ্ছা, এরপরে প্রথম এবং দ্বিতীয় প্রতিধ্বনির সময় থেকে ভ্রমণের দূরত্ব নির্ণয় করব। দেখো প্রতিধ্বনি শব্দের পথ আর কি, যে এবং ফিরে আসতে 2 ইন্টু দ্বিতীয় দূরত্ব অতিক্রম করবে। মানে আমরা তো জানি যে এখানে শব্দ মনে করে এখানে উৎস আর এখানে আছে প্রতিফলক। তো উৎস থেকে এখান থেকে একটু দূরত্ব যদি ডি হয়, তার মানে যে আবার ফিরে আসছে 2d দূরত্ব অতিক্রম করতে হবে, তাই 2 ইন্টু দূরত্ব লেখা হয়েছে এখানে। হ্যাঁ, তাহলে প্রথম d1 কত হবে? v t1/2 এত হলো। d2 সমান কত হবে? সেম এইভাবে বের করেছে এই মানটা। এখন দুইটা ভবনের মধ্যবর্তী দূরত্ব দেখো, এই যে দুইটা ভবন আছে দুই পাশে, এখান থেকে এইখানে মাঝখানে ছিল লোকটা, এটা আছে প্রথম মনে করে d1 আর এটা আছে d2, এই যে এভাবে। তাহলে এই যে এটা আছে প্রথম ভবন আর এটা আছে দ্বিতীয় ভবন, এই দুটার মধ্যবর্তী দূরত্ব তাহলে কত হবে? টোটাল যোগ করে দিলে এই মানটা পাওয়া যাবে, তাই না? তো তৃতীয় প্রতিধ্বনি আসতে কতটা সময় লাগবে আর কি, তৃতীয় যে প্রতিধ্বনিটা আসবে, ঠিক আছে? তো তৃতীয় প্রতিধ্বনি, পথ এবং সময়, তৃতীয় প্রতিধ্বনির জন্য যে যতটুকু পথ লাগবে সেটা আছে এই যে এখানে তৃতীয় ধ্বনিটা, এটা হবে এই যে টোটাল যে দূরত্বটা ওর ডাবল আর কি। তো এই যে এইভাবে মানটা হলো কত? এত মিটার। তাহলে শোনার জন্য সময় কতটুকু? 2d ভাগ v। তো 2d এর মান বসলাম আর v এর মান বসিয়ে দিলাম, মান হলো এত সেকেন্ড। তাহলে দেখো তৃতীয় প্রতিধ্বনি শোনার পর তৃতীয় প্রতিধ্বনির সময় কত লাগবে, মানে তৃতীয় ধ্বনি শোনার জন্য প্রথম থেকে একদম প্রথম থেকে এত সেকেন্ড লাগবে। এখন দ্বিতীয় প্রতিধ্বনি শোনার জন্য তো আমার এই সেকেন্ডটা লাগছিল, এত সময় লাগছিল। তাহলে তৃতীয় প্রতিধ্বনি দ্বিতীয় প্রতিধ্বনি শোনার কত সময় পরে তৃতীয় ধ্বনি শোনা যাবে? ঠিক আছে, এই যে এটা বিয়োগ করে দিলাম 2 সেকেন্ড, অর্থাৎ দ্বিতীয় প্রতিধ্বনি শোনার জন্য 2 সেকেন্ড পরে তৃতীয় প্রতিধ্বনি শোনা যাবে। এরপরে প্রশ্ন, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর দিতে হবে। গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, তখন কূপের উপরিতল থেকে পানি 1 মিটার নেমে আসে। তো কূপের মুখে শব্দ করলে তাপমাত্রা বৃদ্ধির পূর্বে ও পরে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে কোনরূপ তারতম্য হবে কিনা? 10 ডিগ্রি কিন্তু বাড়ানো আছে। দেখো বায়ুর তাপমাত্রা ছিল কত? 25 ডিগ্রি সেলসিয়াস, আর 100 টোটাল এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 100 মিটার, আর পানির যতটুকু দূরত্ব দেওয়া আছে এটা হচ্ছে 25 মিটার দেওয়া আছে। এখন এখানে যা যা দেওয়া আছে, শব্দের আদি তাপমাত্রা, আদি বেগ কত? 0 ডিগ্রি সেলসিয়াস আর কি, 330। আচ্ছা, এখন তাপমাত্রা বৃদ্ধির পূর্বে তাপমাত্রা কত ছিল? 25 ডিগ্রি যোগ করলাম, তাহলে কত হলো? এই যেটা মানে তাপমাত্রা ছিল বায়ুর তাপমাত্রা, এই যেটা 25 ডিগ্রি সেলসিয়াস, এটা করলাম। এখন পানির যে গভীরতা ছিল, কূপের গভীরতা 100 মিটার। এখন খালি কতটুকু ছিল? খালি ছিল কতটুকু? খালি ছিল প্রথমে এই যে গ্রীষ্মকালের আগে আর কি এত ছিল 75 মিটার, তারপর তো পানি 1 মিটার নিচে নেমে গেল, তাহলে 24 মিটার, সেখান থেকে 76 মিটার হলো, 1 মিটার বেড়ে গেল খালি অংশটা। ঠিক আছে, এটা আছে পানিপূর্ণ অংশ, সরি পানিপূর্ণ অংশ আর কি। এইটা এইভাবে বের করলাম, ঠিক আছে। এখন তাপমাত্রা বৃদ্ধির পূর্বে শব্দের বেগ কত ছিল? v1। তো v1 বের করলাম যে এই সূত্র দিয়ে। তাহলে সময় গণনা করব, দূরত্ব হচ্ছে 2 ইন্টু b, তার মানে 2 ইন্টু 75, মানে এটা প্রথম অবস্থায় আর কি, যখন 1 মিটার কমই নাই পানির যে স্তরটা, তাহলে 150 মিটার হলো। তো T1 এর মান কত হবে? 150 কে বেগ দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এই মানটা হলো। তাপমাত্রা বৃদ্ধির পরে শব্দের বেগ কত হবে? তো তাপমাত্রা বৃদ্ধি যখন করলাম, তো তাপমাত্রা বৃদ্ধির পরে হচ্ছে তাপমাত্রা কত হয়েছে? 10 ডিগ্রি আরো বাড়ানো হয়েছে, আগে তো 25 ডিগ্রি সেলসিয়াস ছিল, তার সাথে 273 এই যে যোগ করে দিলাম, তাহলে টোটাল কত হলো? 308। তো এই 308 ডিগ্রি 8 কেলভিন তাপমাত্রা এই শব্দের বেগ হচ্ছে এটা। এখন সময় গণনা করব, 2 ইন্টু d। তো এখন এই যে তাপমাত্রা বৃদ্ধির পরে ওই পানির স্তর তো নিচে নেমে গেছে, তাই না? তাহলে টোটাল দূরত্ব উপরে কতটুকু থাকলো? 76 মিটার। টোটাল কত হলো? যে 152।
মানে প্রতিধ্বনির জন্য তো 2D অতিক্রম করতে হবে সময়। এবার সময় বের করলাম এই যেটা 0.434 সেকেন্ড। তাহলে তাপমাত্রা বৃদ্ধির পূর্বে প্রতিধ্বনি শুনতে এত সময় লাগছে, আর পরের ক্ষেত্রে এত সেকেন্ড। হালকা কিছুটা মানে পার্থক্য আর কি, হালকা কিছু পার্থক্য হবে। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর দিতে হবে। তো ও বিন্দুতে দাঁড়িয়ে এক ব্যক্তি একবার উচ্চস্বরে শব্দ করলো। এই যে দেখছো, ও একজন, এখানে একটা লোক আছে, একটা ব্যক্তি এখানে দাঁড়িয়ে শব্দ তৈরি করলো। এই পাশে তো শোলা, আবার এই পাশে একটা প্রতিবন্ধক আছে, এই পাশে একটা প্রতিবন্ধক আছে। এখান থেকে তো প্রতিধ্বনি আসতে পারে, এখানেও প্রতিধ্বনি আসতে পারে, এখানেও প্রতিধ্বনি আসতে পারে। আসতে পারে কিনা দেখি, কিন্তু শোলা থাকলে আর আসবে না। আর নিচে তো খোলা, খোলা প্রান্ত থাকলে এখান থেকে তো আর প্রতিধ্বনি শোনা যায় না, বাধা না থাকলে তো আর প্রতিধ্বনি শোনা যাবে না, তাই না? এখন দেখো, প্রতিধ্বনি শোনার জন্য ও হতে এডি এর ন্যূনতম দূরত্ব বের করতে বলছে। ও থেকে এডি মানে এই যে এখান থেকে এই পর্যন্ত ন্যূনতম দূরত্ব কত হবে। তো এখানে প্রতিধ্বনির জন্য শব্দের বেগ দেওয়া আছে, এটা তাপমাত্রা দেওয়া আছে যে 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটাকে কেলভিনে নিলে 293 হলো। এখানে আমাদের ভি2 এর মান বের করলাম, এই মান হলো। এখন ন্যূনতম দূরত্ব, ন্যূনতম সময় কত, 0.1 সেকেন্ড। তাহলে দূরত্ব কত হবে, ভিটি ভাগ 2 কি মান বসিয়ে দিলাম, এত হলো। এই যে এই মানটা আসলো। এখন ও বিন্দু, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ও বিন্দুতে দাঁড়ানো ব্যক্তি ওই তাপমাত্রা কতবার প্রতিধ্বনি শুনতে পারবে। দেখো, এইটা কিন্তু গাণিতিক কোনো নাই, ব্যাখ্যা নাই। মূলত ব্যাখ্যা আছে উদ্দীপকের চিত্র অনুসারে উৎসের দুই পাশে প্রতিবন্ধক এবং এক পাশে শোলা রয়েছে। শোলাটি হচ্ছে নিশ্চিত নয়, তাই এটি আদর্শ প্রতিবন্ধক হিসেবে কাজ করবে না। এই অন্তে প্রতিধ্বনি শোনা যাবে না। শব্দ উৎস ও যদি এমন অবস্থানে থাকে সেখানে এবি এবং এডি প্রতিবন্ধক থেকে প্রতিফলিত শব্দ উৎসের কাছে ন্যূনতম 0.1 সেকেন্ড ব্যবধানে ফিরে আসে, তবে ও বিন্দুতে 2 বার প্রতিধ্বনি শোনা যাবে। ঠিক আছে, মনে করো যে ও বিন্দু থেকে এডি দূরত্ব তো আমরা একটু আগে বের করে দেখলাম এত মিটার, আবার এবি থেকে তাহলে এত মিটার হতে হবে। দেখো আবার বলি, এই যে এই মানটা তো আমরা পেয়েছি এডির দূরত্ব, তাই না? 17 চেয়ে বেশি। এই যে এখান থেকে এইটুকু দূরত্ব 17 পয়েন্ট সামথিং ওই মানটা। আর এই যে এই মানের চেয়ে যদি দ্বিগুণ হয়, মানে এবির দূরত্ব, এবি এর দূরত্ব, ঠিক আছে, এবি এর দূরত্ব যদি এডি এর দ্বিগুণ হয়, ঠিক আছে, দ্বিগুণ হয়, তাহলে প্রতিধ্বনি 2টা শোনা যাবে। কিন্তু তার চেয়ে যদি কম হয় তাহলে প্রতিধ্বনি শোনা যাবে না, কারণ দ্বিতীয়বার আসলে 2 বার প্রতিধ্বনি শোনা যাবে না, কারণ দ্বিতীয় যে প্রতিধ্বনিটা আসবে এটা 1 সেকেন্ড, 0.1 সেকেন্ডেরও কম সময় আসবে, তাই প্রতিধ্বনি শোনা যাবে না। ঠিক আছে, এরকম। এখানে এখন দেখো টাইপ 7 তীব্রতার লেভেল সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন। নিচের উদ্দীপকের আলোকের প্রশ্ন। ঠিক আছে, একটি সিডি প্লেয়ার অ্যাম্পলিফায়ার থেকে নিঃসৃত শব্দের ক্ষমতা, এটা দেওয়া আছে, ক্ষমতা দেওয়া আছে 20 মিলিওয়াট দেওয়া আছে, এবং এটা দেওয়া আছে 40 মিলিওয়াট। এখন আমাদের এখানে হচ্ছে শব্দের তীব্রতা লেভেল কত ডেসিবল, এটা পরিবর্তন হবে, এটা বের করতে হবে। তো তীব্রতা লেভেলের আমাদের যে সূত্র জানি, ডেসিবলের log 10 p2/p1। তো p1 এর মান দেওয়া আছে, p2 এর মান দেওয়া আছে, এটা তো এখানে মানটা বসে দেবো। দেখো হিসাব করতে হবে এইভাবে। দেখো এই যে দেখছো, এই লগটা লাগবে, এই লগটা, লগ কত আছে দেখো 10 লগ, কিন্তু এটা আছে, এটা কিন্তু হবে না, এইটা লাগবে। এই যে এখানে 40 ভাগ হচ্ছে কত 20, 40 ভাগ 20 কত মান আসলে, এই যে মানটা 27, প্রায় 3, তো 3 লিখতে হবে। তো এই যে এত তীব্রতা বেড়েছে। তারপর দেখো নিচের উদ্দীপকের আলোকে, এখানে দেখো বলছে নিচের উদ্দীপকের আলোকে গাড়ির শব্দ, নিঃশ্বাসের শব্দের মানে গাড়ির যে শব্দ আর আমরা যে শ্বাস প্রশ্বাস নিই এর যে শব্দ, এই দুইটার কত গুণ তাই বলছে। তো ডেসিবল হবে কত, dB2 থেকে dB1 বিয়োগ করতে হবে। ঠিক আছে, এখানে দেখো গাড়ির যে ডেসিবল সেটা হচ্ছে 70, আর আমরা যে নিঃশ্বাস নিই সেটা হচ্ছে 10। এটা মুখস্থ, ওই যে গত ক্লাসটাই লাস্ট আমরা এটা আলোচনা করেছিলাম। তাহলে 60 ডেসিবল হলো। এখন dB সমান 10 log p2/p1। তো এই যে ডিবির যে মানটা বসিয়ে দিলাম, 10 log p2/p1। আমাদের এখন p2/p1 এর মানটাই বের করতে হবে। ঠিক আছে, কিভাবে আমরা বের করবো এটা, এই যে 10 কে এই 60 দিয়ে যদি ভাগ করি, 60 কে 10 দিয়ে ভাগ করলে কত হয়, 6 হয়। আর এই লগটা এই পাশে গেলে এন্টি লগ হয়ে যায়, এন্টি লগটা এইভাবে বের করতে, দেখো এন্টি লগ, এটা দিয়ে লগ, এন্টি লগ হয়ে গেল। এন্টি লগ কত 6, ওই যে মানটা কত 10 টু দি পাওয়ার এত, তো 10 টু দি পাওয়ার এই যে 6 লিখতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি গাড়ির শব্দ নিঃশ্বাসের শব্দের চেয়ে 10 টু দি পাওয়ার 6 গুণ বেশি, বা 6 গুণের।
এরপরে 8 নম্বর দেখো, শব্দের শক্তি ও তার তীব্রতার মধ্যে সম্পর্ক সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন। শব্দের বিস্তার 4 গুণ হলে তীব্রতা কত গুণ বৃদ্ধি পাবে, এটাই প্রশ্ন। তো আমরা যেটা জানি আই সমানুপাতিক হচ্ছে এ স্কয়ার, অর্থাৎ আই হচ্ছে শব্দের তীব্রতা, এ হচ্ছে শব্দের বিস্তার। আই সমান কে এ স্কয়ার, কে একটা সমানুপাতিক ধ্রুবক। এখন বিস্তার যদি কত গুণ হয়, 4 গুণ হয়, এখানে 4 গুণ, 4 গুণ হলে তীব্রতা আই হবে, বিস্তার হবে এ সমান কত, বিস্তার এ ড্যাশ সমান হবে কত, 4 গুণই হবে, তাই না? এরকম 4 গুণ, বিস্তার 4 গুণ হবে। তাহলে আই সমান কত হবে, আই ড্যাশ সমান কত হবে, কে ইনটু এ ড্যাশ এর স্কয়ার। তো কে এর মান তো যা তাই বসে দিলাম মনে করো, আর এটা কত হচ্ছে 4a স্কয়ার, 4a স্কয়ার, ঠিক আছে? 4a স্কয়ার বসিয়ে দিলাম। তো a স্কয়ারের মান কত হবে, 4k স্কয়ার করলে 16 a স্কয়ার, আর এখানে একটা কে আছে, দেখছো যে কে ধ্রুবক একটা আছে, এই যে ধ্রুবক। তো কে এ স্কয়ার এর মান কত, এই দেখো আই, এটা দেখছো এই যে আই ধরেছিলাম, ওই আইটা এখানে বসিয়ে দিলাম। দেখো 16 ইন্টু আই হবে, তোমার আইটার সমান 16 ইন্টু আই, এটা আছে মানে তীব্রতা এখন হবে আগেরটার 16 গুণ হবে, ঠিক আছে? এটা আছে আনসার। তাহলে তীব্রতা যত গুণ বৃদ্ধি পাবে, কত গুণ বৃদ্ধি পাবে, ডেল্টা আই সমান আই ড্যাশ মাইনাস আই, এই মানটা থেকে এটা 15 আই হবে, অর্থাৎ দেখা যাচ্ছে তীব্রতা 15 গুণ বৃদ্ধি পেয়েছে, এটা আছে আনসার। তো আলহামদুলিল্লাহ টাইপ ভিত্তিক সব সৃজনশীল এখান থেকে আমরা সমাধান করলাম। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।